দেশে এবং প্রবাসে যারা আজকের লাইভ দেখছেন সবাইকে স্বাগত জানাই আরো একটি লাইভ সেশনে। কারা আছেন আজকে লাইভে? কি আছে জীবনের গল্পে? একটু পরেই উন্মোচন হবে, আমরা জানবো জীবনের গল্প। আজকের এই পর্বে ৫৮তম পর্বে, জীবনের গল্পের ৫৮তম পর্বে আমার সাথে রয়েছেন দুজন অতিথি, কবি, কথা সাহিত্যিক, সম্পাদক নাহিদা আশরাফি ও আবৃত্তি শিল্পী, তরুণদের বটবৃক্ষ হিসেবে পরিচিত মাসুম আজিজুল বাশার। দুজনকে আমার স্টুডিওতে লাইভ সেশনে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? ধন্যবাদ। কেমন আছেন আপনাদের কাছে? জি, আপনি কেমন আছেন? নাহিদা ভালো আছেন? জি, আমি ভালো আছি, ভালো থাকার চেষ্টা করছি আর কি। জি, বাশার ভাই কেমন আছেন? আমি আমি খুবই ভালো আছি, কিন্তু যতটুকু ভালো ছিলাম তার চেয়ে অনেক ভালো আছি নাহিদা আপাকে দেখে। নাহিদা আপাকে দেখলে আমার মন ভালো হয়ে যায়। হ্যাঁ, আমারও সেম কাহিনী আর কি। বাশার ভাইকে দেখলে আমার মন ভালো হয়ে যায়। অবশ্যই মন ভালো হবে, এবং শুধু শুধু আপনাদের দুজনের না, আমাদের সবার মন ভালো হয়ে যাবে। এবং যারা আজকে লাইভ দেখবে, আশা করি যারা বাংলাদেশ থেকে যুক্ত হবেন, যারা ওপার বাংলা থেকে যুক্ত হবেন, তাদের সবারই মন ভালো হবে। কারণ আপনারা আজকে আমার সেটে যারা রয়েছে তারা দুই বাংলাতেই খুবই জনপ্রিয়, খুবই পরিচিত মুখ। আমি যতটুকু জানি একজন গণমাধ্যম কর্মী হিসেবে, আশা করি আজকে আমাদের জীবনের গল্প খুবই মানুষ গ্রহণ করবে, এবং আশা করি খুবই প্রাণবন্ত একটা সেশন আমরা উপহার দিতে পারবো। আর কেন এই জীবনের গল্প সেটা বলেই শুরু করছি। হয়তো বা আমরা এই পৃথিবী থেকে চলে যাব, রেখে যাব আমাদের কিছু কাজ, কিন্তু অনেক জীবনের গল্পই যেগুলো লিপিবদ্ধ হয় না। শুধু জন্ম তারিখটা আমরা জীবনের খাতায় পেয়ে যাই, কিন্তু কিছু কিছু গল্প যেগুলো বলার মাধ্যমে উঠে আসে আলাপচারিতায়। তো আমরা আজকে সেই চিন্তাকে সামনে রেখেই আমরা আজকের ৫৮তম পর্বে পা রাখছি জীবনের গল্প। আপনাদের সাথে আমি রয়েছি এবং চেষ্টা করছি মানুষদের জীবনের গল্পগুলো, কারণ আমরা যদি সুন্দর জীবন করতে চাই তাহলে সুন্দর জীবনের গল্পগুলো আমাদের সামনে থাকা প্রয়োজন। তো আমাদের স্টুডিওতে আমরা স্বাগত জানাই। আমি শুরু করছি আমার শোয়ের নিয়ম অনুযায়ী আমাদের পরিচয় পর্ব। আমি প্রাথমিক পরিচয়টা দিয়েছি, তারপরেও শোয়ের অনুযায়ী আমরা আমাদের আরো কিছু পরিচয় যেগুলো আমাদের নিজের মতো করে আমরা পরিচিত হওয়ার জন্য অনুরোধ করি আমাদের যারা অতিথি থাকেন। আজকে সম্মানিত অতিথি নাহিদ আশরাফি এবং মাসুম আজিজুল বাশার। প্রথমে নাহিদ আশরাফি, আপনাকে আমার যারা দর্শক রয়েছে তাদের উদ্দেশ্যে পরিচিত হওয়ার জন্য অনুরোধ করব। সবাইকে ধন্যবাদ। দুলাল ভাই, আপনাকেও ধন্যবাদ আমাকে এই আয়োজনে সংযুক্ত করার জন্য। জীবনের গল্প নামটা খুব পছন্দ হয়েছে আমার। আসলে জীবনের গল্প তো সবারই থাকে, সব মানুষ জীব যায় যে তারই একটা জীবনের গল্প থাকে। আজকে সবার গল্প ভাগাভাগি করে নেব, শুনবো। আর যে পরিচয়ের কথা বললেন, আসলে আমার নাম নাহিদা আশরাফি। এর বাইরে মূলত আমার আর কোনো পরিচয় নেই। এইটুকুই যা, এই নামটুকুই পরিচয় আর কি। আর কোনো পরিচয় এখনো তেমন করে গড়ে তুলতে পারিনি। আমি আমি আমার মূল জায়গায় প্রবেশ করছি, সেটা হলো আমি বাসার বের কাছে আসবো। তার আগে আপনার পরিচয়টা আমি দিয়ে নিচ্ছি। সেটা হলো যে আমি যে পরিচয়টা জানতে চেয়েছি সেই পরিচয়টা হয়তো কেউ হয়তো জানি না, জানতে চাইবে না। সেটা হলো কোথায় কেটেছে আপনার শৈশব, কোথায় কেটেছে আপনার কৈশোর, কোথায় ছোট ছোট পা আপনি মারিয়েছেন, কোন শিক্ষা প্রতিষ্ঠানে, সেই ছোটবেলার শৈশব কৈশোরের গল্প, এবং আপনার পরিবারের বাবা মা সহ যারা ছিল, যে পরিবার আপনি জন্মগ্রহণ করেছিলেন, সেই জেলা, সেই খুঁটিনাটি বিষয়গুলি জীবনের গল্পের প্রথম আলোচ্য বিষয়। আমি দর্শকদের উদ্দেশ্যে কিছুটা হলো শেয়ার করার জন্য অনুরোধ করছি। আসলে এই গল্পটা অনেকবার বলেছি, তারপরেও আজকে যারা বন্ধু আছেন, দর্শক আছেন, তাদের জন্য বলছি। সেটা হচ্ছে, আমার খুব ছোটবেলাটা কেটেছে। আমার বাবা যেহেতু সরকারি চাকরিজীবী ছিলেন, কাজে তার সাথে সাথেই আমার কেটেছে। এবং আমার প্রথম স্কুল, মানে আমি ক্লাস 3-তে প্রথম ভর্তি হই। আমি ক্লাস 1-2-তে পড়িনি, একত্রে ক্লাস 3-তে ভর্তি হই। এবং ক্লাস 3-তে ভর্তি হয়েছিলাম প্রথমে। আমার তখন বাবার পোস্টিং ছিল ভোলাতে।
ওখানে 3 মাস আমি ক্লাস করি, তারপরেই ওখান থেকে আমি চলে যাই। আমার বাবার পোস্টিং হয় মঠবাড়িয়াতে। তো শৈশবের অনেকটা সময় তারপর ওখান থেকে সাতক্ষীরা, যশোর, খুলনা, মানে আমি এক স্কুল জীবনে মোটামুটি 8-10টা স্কুলে পড়াশোনা করেছি। সো বলা যায় যে আমার শৈশবটা অনেক বর্ণাঢ্য, অনেক বেশি বর্ণাঢ্য, এবং এত এত জায়গা এবং এত এত মানুষের সাথে মিলেছি যে মানুষের এই চরিত্রগুলো না, আমি আসলে পরবর্তীতে আমার লেখায়, আমার গল্পে, বা আমার কবিতায়, বা আমার অন্যান্য কাজে, ওখানে আমি এই মানুষের চরিত্রকে বোঝার এবং পড়ার চেষ্টা করেছি। আচ্ছা, বর্ণাঢ্য এক শৈশবের অধিকারী আপনি, যেখানে নিশ্চয়। বাংলাদেশের বিভিন্ন জায়গায় আপনার আমরা একটু মাসি মাজুর বাসার কাছে যাব। কোথায় কেটেছে শৈশব, কৈশোর, পরিবারের কোন পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, সেই রত্নাঙ্গর বা মা এবং বাবার কথা জানবো। আমি আমি বলছি, কিন্তু তার আগে হচ্ছে আমি খুব ভয় পাচ্ছি। এক হচ্ছে কথা সাহিত্যিক নাহিদা আশরাফি, তার সঙ্গে তো কথায় পারবো না, ফলে আজকে আমি অনুষ্ঠানে আমার একটা ফ্লপ হবে। এটা হলো একটা ভয়। আর দ্বিতীয় ভয় হচ্ছে জীবনের গল্প সবটুক তো বলতে পারবো না। সবটুক বললে তো এরপরে আপনারা আমাকে অনুষ্ঠানেও ডাকবেন না, দর্শকরাও আমার অনুষ্ঠান শুনবে কিনা আমি জানি না। তবে যতটুকু বলা যায় ততটুকু বলছি আর কি। আমার শৈশব কেটেছে ময়মনসিংহ শহরে, ব্রহ্মপুত্রের পাড়ে। সেখানে নাহিদা আপার সাথে অদ্ভুত ভাবে কিভাবে মিলে গেল আমি জানি না। আমি কিন্তু ক্লাস 3-তে, মানে আমি 1-2 এগুলো পড়িনি, ক্লাস 3-তে আমি পড়েছি। আমার মা একটা একটি একটি হাই স্কুলের প্রধান শিক্ষিকা ছিলেন। তো আমার বাবা একটি কলেজের অধ্যক্ষ। আমি আমার মনে আছে, আমি যে প্রথম যেদিন স্কুলে গিয়েছিলাম সেদিন সম্ভবত আমার মার স্কুলে গিয়েছিলাম, এবং ওইটা বালিকা বিদ্যালয়। ওখানে আমি বসেছিলাম, কিন্তু ওইটা স্কুল না, কিন্তু আমি স্কুল বলতে ওই বেঞ্চিতে আমি ওই প্রথম ওখানে বসেছিলাম। তো তারপরে যে স্কুলে পড়েছি সেটি ক্লাস 3-তে, কিন্তু সেটিও খুব বিখ্যাত কোনো স্কুল নয়, আমাদের বাড়ির পাশের যে প্রাইমারি স্কুল সেখানেই আমি ছিলাম। তারপরে আমি ক্লাস 5-এ ঢাকায় চলে আসি। ঢাকায় চলে এসে আমি মগবাজার মধুবাগ বিদ্যানিকেতন স্কুলে আমি আমার ক্লাস 10 পর্যন্ত, মানে মেট্রিক পরীক্ষা পর্যন্ত ওখানেই ছিলাম। এরপরে আমার কলেজ হচ্ছে ঢাকা কমার্স কলেজ। ঢাকা কমার্স কলেজ তখন মিরপুরে ছিল না, ধানমন্ডিতে ছিল। এবং তার পরবর্তীতেই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং আমার জীবনের অধিকাংশ সময় কেটেছে ঢাকার কলাবাগানে। এই হলো আমার শৈশব। আমার শৈশবটা খুব মজার ছিল এবং খানিকটা কষ্টের ছিল। আমি কিন্তু স্কুল জীবন থেকেই হোস্টেলে ছিলাম, অর্থাৎ আমি ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত আমি হোস্টেলে কাটিয়েছি। বিদ্যানিকেতন ওদের আবাসিক ছিল, আমি সেখানেই কাটিয়েছি। সেখানে বন্দি জীবনের কষ্ট আছে, কিন্তু আবার একত্রে অনেক মানুষ, আমরা প্রায় 400 ছেলে মেয়ে একত্রে ছিলাম। রাতে ব্যাপক আড্ডা হতো, অনেক রেস্ট্রিকশন ছিল, কিন্তু আড্ডাও হতো। সেগুলো আমার খুব সেগুলো নিয়ে সুখ স্মৃতি আছে। বন্দি সময়টা গ্রিল দিয়ে বেরোনো যেত না, এবং বাঁশির উপরে জীবনটা চলেছি। সকালবেলা নামাজ পড়েছি যত না আল্লাহর ভয়ে, তার চেয়ে বেশি ভয় পেয়েছি হুজুরের যে বেদ ছিল, জোড়া বেদ, সেটার ভয়ে। মানে সকালবেলা ওই বাঁশি ফুঁয়ে সঙ্গে সঙ্গে নামাজ পড়তে চলে গেছি। ফলে আমি ছোটবেলায় খুব, মানে প্রায় মিস হতো খুব কম নামাজ। ওই বাঁশির কারণে আমি দৌড় দিতাম, তখনও আমার ধর্মের প্রতি ভীতি বা এগুলো সঞ্চার হয়নি আর কি। এবং আমি কোরআন শরীফ পড়াও শিখেছি বাঁশি ফুতে, অর্থাৎ সকাল 7টা থেকে 8টা পর্যন্ত কোরআন শরীফ পড়াটা শিখতে হবে, খেতে হবে, বাঁশি ফু দিলে খেতে হবে, এবং বাঁশি ফু দিলে খাওয়া শেষ করতে হবে, যে অবস্থায় খাবারটা থাকুক না কেন। তো এরকম জীবন যাপন করছি। বিকেল বেলা খেলতে যেতে হবে, সেটা বাঁশি ফু দিলে তারপর আমরা গেট থেকে বের হব, মাঠে যাব, এবং আবার আবার আরেকটা বাঁশি ফু দিলে আমাদের আবার ঢুকতে হবে। মানে এইভাবে কাটিয়েছি। কিন্তু এর মধ্যে অনেক মজা ছিল। সেটি ঢাকার মগবাজার মধুবাগে ছিল স্কুলটি। এবং আমরা আমরা জি জি জি, মধুবাগের পরে আর কোথায়, আর কি? এরপরে তো আমি ঢাকা স্কুল মধুবাগের পরে কিন্তু মৌচাক।
হ্যাঁ, শৈশবের একটি খুব মজার গল্প আমি বলতে পারি, এটা অন্য কারো আছে কিনা জানি না। আমরা যেহেতু হোস্টেলে থাকতাম এবং আমাদের হাতে পকেট খরচ দেওয়া নিষিদ্ধ ছিল, কারণ হচ্ছে যে হোস্টেলেই সমস্ত আমাদের সব টিফিন থেকে শুরু করে সব ব্যবস্থাপনা ছিল, কাপড় চোপড় থেকে শুরু করে সবকিছু। তো তারপরেও আমরা আমাদের অভিভাবকদের কাছ থেকে টাকা পেতাম, সেটা খুব সামান্য। তো আমার মনে আছে তখন ঢাকা শহরে চাইনিজ রেস্টুরেন্ট খুব কম ছিল। আপনারা জানবেন ক্যান্টন অথবা ক্যান্টিন নামে মগবাজার একটি চাইনিজদের একটি চাইনিজ রেস্তোরাঁ ছিল, এবং তখন কর্ন স্যুপ খেতে 35 টাকা লাগতো, কিন্তু 35 টাকা আমাদের কাছে থাকতো না। ওই যে আমরা যে খেলতে বের হতাম, এই ফাঁকে আমরা ওখানে চলে যেতাম। ওখানে সবাই মিলে 5 টাকা 2 টাকা এরকম চাঁদা দিয়ে, হয়তো 10 জন চাঁদা দিলাম, আমরা 10 জন চাইনিজ রেস্টুরেন্টে ঢুকতাম। এখনো ওই ওয়ারলেস গেটের এখানে রেস্টুরেন্টটা ছিল। আমার মনে আছে আমরা এক বাটি স্যুপের অর্ডার দিয়ে আমরা 10 জন, প্রথমে আমরা একজন ঢুকতাম, ঢুকে অর্ডার দিতাম। স্যুপটা আসলে মানে একটা সময় ছিল যে তোরা 15 মিনিট পরে সবাই ঢুকবি, সবাই ঢুকে আমরা ওই টেবিলে বসে একটা স্যুপ সবাই মিলে খেতাম, কারণ আমাদের কাছে টাকা ছিল না। তো এইটা রেস্টুরেন্ট তো প্রথমে বুঝতো না, এটা আমরা প্রায়ই করতাম। আরেকটা জিনিস ছিল আমাদের খুব মজার, হোস্টেলে থাকতাম, বাসি ফুয়ের সঙ্গে সঙ্গে খাবার, এক্সট্রা খাবারের কোনো ব্যবস্থা নেই। দুপুরের পরে একটি আরেকটি বৈকালিক নাস্তা দিত, কিন্তু সেটা টাইম ধরে ধরে। কিন্তু আমাদের ক্ষুধা লাগতো, ছোটবেলায় খুব ক্ষুধা লাগে। আমার মনে আছে আগে ঢাকা শহরে ওই সময় আপনারা জানেন চায়ের দোকানগুলোতে বা হোটেলগুলোতে একটা কাপ থাকতো প্রত্যেকটা টেবিলে, যেখানে চিনি দেয়া থাকতো, অর্থাৎ চা কেউ খেলে সেখান থেকে চিনি নিয়ে খেত। যেহেতু আমাদের টাকা নেই, তখন ডালপুরি ছিল 1 টাকা করে। আমরা 1 টাকা দিয়ে একটা ডালপুরি কিনতাম, এবং ডালপুরিটা ফুটো করে ওই পুরা কাপের চিনিটা হোটেলে যে কোনো সময় ঢুকা যেত পানি খাওয়ার জন্য। তখন ওই পুরিটা নিয়ে হোটেলে ঢুকে ওই কাপের চিনিটা পুরা পুরির মধ্যে ভরে ওটাই আমরা খেতাম। মানে এগুলা খুব মজার স্মৃতি, কষ্টের এবং সুখের দুটো মিলিয়েই। এই হলো আমার শৈশব। জি, শৈশব কৈশোর পেরিয়ে তারপরে জীবনের আহ, যখন আরেকটু অগ্রসর হলেন, তখনকার গল্প আমরা শুনবো, অর্থাৎ কিভাবে জীবনে শুরু হলো। তো যদিও আপনি বাচিক শিল্পী, আবৃত্তি করছেন, তারপরে যেমন আমরা যখন সাংবাদিকতা শুরু করি, তখন কোথাও পরিচয় দিলে বলতো যে ঠিক আছে বাবা আর কি করো, ঠিক আছে, হ্যাঁ, যে বুঝলাম তো বাবা তুমি সাংবাদিক, কিন্তু আর কি করো। মানে সাংবাদিকতার মাধ্যমে যে একটা সংসারের খরচ মেটানো সম্ভব বা এই, তো আপনাদেরও সেরকম সেই চাচার মতো জিজ্ঞেস করছি আর কি করেন, অর্থাৎ এই বাচিক শিল্পীতে, অর্থাৎ আমি বলছি যে পেশাগত জীবনটা কিভাবে শুরু হলো, বা এই আচ্ছা। বাচিক শিল্পী অথবা এর সাথে আর কি কি, বা ঢাকায় কিভাবে আর অন্যান্য বিষয়গুলো, সেই বিষয়গুলো, কর্মজীবন কিভাবে শুরু হয়েছিল, সেই গল্পগুলো একটু যদি আমাদের এই উদ্দেশ্যে যদি একটু আমার বলতেন আমার প্রথমে। নাহিদা আপা বলুক। নাহিদা, আমি তো অনেকক্ষণ কথা বললাম, নাহিদা আপা একটু বলুক, তারপর আবার আমি বলি। নাইদা। আসলে কর্মজীবনটা শুরু করার আগে আমি যেটা মানে করতে যাই, স্কুলের পরে আমার কলেজটা ছিল মাদারীপুরে। আমার কলেজ জীবনটা কেটেছে ওখানে। স্কুল জীবন থেকে আমি আসলে সংগঠনের সাথে জড়িত। প্রথমত শিশু সাহিত্য সংগঠন, শিশু কিশোর সংগঠন, তারপরে নতুন পুরী। নতুন পুরী থেকে মানে একটার পর একটা সংগঠনের সাথে আমি তখন থেকেই জড়িত। স্কুলের পরে যখন ইউনিভার্সিটিতে উঠলাম, ইউনিভার্সিটিতে ওঠার পরে আমার প্রথম অভিজ্ঞতা আর কি হলে থাকার অভিজ্ঞতা, যেটা মাসুম ভাই শেয়ার করলো যে একদম স্কুল জীবন থেকে। আমার হলে থাকার অভিজ্ঞতাটা আসলে ইউনিভার্সিটি থেকে। এবং ইউনিভার্সিটির এই যে মজার স্মৃতি আসলে যেটা সব সময় আর কি মানে মজার স্মৃতি, মানে এরকম যে জীবনে প্রথম আমি বুঝতে পারলাম যে শেয়ারিং জিনিসটা কি বা শেয়ার কিভাবে করতে হয়। যেহেতু আমি আমার বাবার একমাত্রই মেয়ে ছিলাম, এই ক্ষেত্রে একটু মানে তখন মনে হতো হ্যাঁ যে শেয়ার ব্যাপারটা, যে সবার সাথে সবকিছুকে শেয়ার করতে হবে, সমানভাবে নিতে হবে। যদিও এই শিক্ষাটা পরিবার থেকেই ছিল, কিন্তু ওখানে গিয়ে সেটার একেবারে প্র্যাকটিক্যাল মানে বাস্তব অভিজ্ঞতাটা আমার হলো। ওখান থেকে কর্মজীবনে ঢুকলাম প্রথমেই একেবারে শিক্ষক হিসেবে। মানে এখানে মজার কথা বলিনি, এই প্রফেশনটাকে যে আমি খুব ভালোবেসে নিয়েছিলাম মোটেই তা নয়, আমার কোনোদিনই শিক্ষক হওয়ার বাসনা ছিল না। কিন্তু কেমন করে যেন আহ আহ, শিক্ষকতাকে পেশা হিসেবে
নেয়ার ফলশ্রুতিতেই হোক, যাই হোক, আমি এরপরে এই পেশাটাকে আর ছাড়তে পারলাম না। দীর্ঘদিন প্রায় 12-13 বছর আমি এই পেশার সাথেই, মানে কলেজে এবং বিশ্ববিদ্যালয়ে জড়িয়ে পড়লাম। কিন্তু বারবার আমার মনে হতো যে সেটা কলেজেই যখন অধ্যাপনা করেছি বা বিশ্ববিদ্যালয়ে, প্রতিবার আমার একটা কথাই মনে হয়েছে যে মানে মানে আমার এটা এটা আমার জায়গা নয়। হ্যাঁ, মানে শিক্ষকতাটা আমার জায়গা নয়। কিন্তু আমি শিক্ষকতা এনজয় করেছি। সত্যি কথা বলতে কি, আমি যখনই যে কাজটা করে থাকি সে কাজটা খুব আনন্দ নিয়ে করি। মানে ওটার মধ্যে কোনো নিরানন্দের ব্যাপার আমি রাখতে চাই না। তো যার জন্য শিক্ষকতাটাকে আমি খুব উপভোগ করেছি, এবং এখন পর্যন্ত যখনই কোনো আমার ছাত্রছাত্রী দেখা হয় বা যখনই দেখি, খুব মজা লাগে যে আমার ছাত্রছাত্রীরা বিভিন্ন প্রফেশনেও ঢুকে গেছে। তো ওদের সাথে যখন এখন দেখা হয় তখন খুবই মজা হয়, এবং এটা নিয়ে আমি খুবই মানে ভালো লাগে, একটা ভালো লাগা নিঃসন্দেহে রয়েছে। কিন্তু আমার কোথাও যেন সবসময় মনে হতো যে আমার বোধহয় নিজস্ব কিছু করার আছে, বা আমার নিজের মতন করে আমি কিছু করতে চাই। এবং সেই নিজের মতন করে করার ব্যাপারটা খুব ছোটবেলায় বাবার সাথে একবার চা বাগানে যাওয়ার পরে আমার সর্বপ্রথম মনে হলো, তখন আমি খুব ছোট, তো মনে হলো যে এই চা শ্রমিকরা চায়ের পাতা তুলছে, এর চেয়ে ভালো কাজ দুনিয়াতে আর কিছু হতে পারে না। সো আমি চা শ্রমিক হব। হ্যাঁ, এটা ছিল আমার এক ধরনের ইয়ে যে তো এবং যে কোনো ভাবে আমি একটা চায়ের দোকান দেব। এটা খুব শখের বিষয় ছিল আমার, যে আমি একটা চায়ের দোকান দেব এবং অনেক রকম চা ওখানে থাকবে। এই ভালোবাসাগুলো যে আসলে ছোটবেলায় যে বেশি অবচেতনে যে বিষয়গুলো কাজ করে, আসলে কিন্তু সেই বিষয়গুলোই পরবর্তীতে ধরা দেয়। সাহিত্যের সাথে আমি আসলে সেই ছোটবেলা থেকে যেহেতু জড়িত, ওটাও আমি ছাড়তে পারছিলাম না। আমার কিছু ভালোবাসার জায়গা, এটাও ছাড়তে পারছিলাম না। ওই জন্য বারবার মনে হতো। আর সবচেয়ে যেই জায়গাটাতে আমি কমফোর্ট জোন আমার যেটা বলবো, সেটা হচ্ছে আমার সম্পাদনা, বা আমি সম্পাদনা করতে ভালোবাসি। অ্যাজ এন এডিটর আমি নিজেকে দেখতে ভীষণ ভালোবাসি এবং এই কাজটাকে আমি উপভোগ করি। তো এই জায়গাগুলো মিলে মনে হলো যে না, আমার ঠিক এই ফিল্ডটাতেই বোধহয় কিছু করার আছে। এবং এটা চিন্তা করে সর্বপ্রথম চিন্তা করলাম যে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি ফাঁকিবাজি করতে পারবো না। সো প্রফেশনালি আমি টিচিং প্রফেশনটাকে বিদায় জানালাম। এটা বিদায় জানিয়ে তারপরে আমি আমার মতন করে কিছু কাজ করা শুরু করলাম, নিজের পত্রিকা, নিজের লেখালেখি, এবং সেই সাথে আমার পারিবারিক কিছু বিজনেস আছে, যেটা মানে আমি বলবো খুবই ক্রিয়েটিভ একটা বিজনেস। যে বিজনেসের সাথে আমি বাংলাদেশ পোষণটা দেখি, যেহেতু আমার ফ্যামিলি দেশের বাইরে থাকে। ইন দ্যাট কেস বাংলাদেশের পোষণটা আমাকে দেখতে হয়। এটা আমি খুব আনন্দের সাথে এই কাজটা করি। জি, আমরা একটু বাসার ভাইয়ের কাছে যাব। তার একটা পরিচয় আমরা জানি, সে তরুণদের বটবৃক্ষ। তো কর্মজীবনে আর কোথায় কোথায় কিভাবে সম্পৃক্ততা, অন্য কোথাও কিভাবে শুরু হয়েছিল, একটু বাসার ভাইকে জানতে চাচ্ছি। আমি সাধারণত একদম ব্যক্তি জীবনের এই কথাগুলো এর আগেও কখনো বলি নাই, মানে বলতেও চাই না, কিন্তু আজকে বলতে হচ্ছে। মানে খুব ট্র্যাজেডি আর কি। ট্র্যাজেডি হচ্ছে আমি আজীবনই ব্যবসায়ী হতে চেয়েছি, এবং আমি যখন ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে, আমি তখন থেকে ব্যবসা করি। সেই হিসেবে আমার কয়েক হাজার কোটি টাকা থাকবার কথা, সেটি আমার নেই। অতএব ব্যবসায়ী হিসেবে আমি ব্যর্থ। আমি আপনাদেরকে বলি, আপনারা নীলক্ষেত যে মেশিনগুলো দেখেন, ফটোকপিয়ার মেশিন, আপনাদের মনে থাকবে সেই মেশিনগুলো কিন্তু আমি প্রথম এনেছিলাম সিঙ্গাপুর থেকে। আমি তখন ফার্স্ট ইয়ারে পড়ি। আপনার মধ্যে মনে থাকতে পারে সেই মেশিনগুলো লাল কালারের ছিল, 120। মানুষ তখন অ্যাপ্রন পরে, মানে ফটোকপি মেশিনের কাছে যেতে হলে অ্যাপ্রন পরে যেত আর কি, এতই ভয় পেত। তো সেই হিসেবে তো আমি মানে বিশাল বিশাল টাকার মালিক হবার কথা, কিন্তু ছাত্র জীবনে অনেক টাকা হাতে চলে আসবার কারণে যেটি হয়েছে, টাকা তো আর সঞ্চয় করিনি। যাই হোক, তারপরে বিভিন্ন সময় সেটা যে এক সময় আমি আমি যখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সব সময় কিন্তু আমি ইনকাম করেছি। এরপরে আমি প্রিন্টিং ব্যবসা করেছি, প্রিন্টিং এর প্রেস ছিল একটা। তো এরপরে আবাসন শিল্পের সঙ্গে সম্পৃক্ত হয়েছে। খুব সম্প্রতি আমি সিদ্ধান্ত নিয়েছি, খুব ভালো হলো আপনার এই অনুষ্ঠানের মাধ্যমেই সবাইকেই বলতে চাই, আমি আমার পেশাটাকে কৃষক পেশায় নিয়ে যাচ্ছি।
করোনার পরবর্তীতে আমার পেশা এখন কৃষক। কি উৎপাদন আমি করতে এখন কি আমি উৎপাদন করতে হ্যাঁ, বুঝি নাই। কি উৎপাদন করতে যাচ্ছেন আপনার? কি? কি হ্যাঁ, কৃষকের তো একটা প্রোডাক্ট? কৃষকের প্রোডাক্ট আমার আমার অনেক ধরনের প্রোডাক্ট থাকবে। ধরেন একটা প্রোডাক্ট হতে পারে পেঁপে, হ্যাঁ, এবং আরো কিছু ফুড আছে যেগুলো একটু এক্সপেন্সিভ, একটু দামি। এগুলা একটু কম পাওয়া যায় বাংলাদেশে। সেগুলা কিছু প্রজেক্ট নিয়ে আমি জানি না সফল হব কিনা, এবং একটি খামার প্রজেক্ট করছি। মানে ভাবছি, সেই অনুযায়ী কাজ করছি, এবং আমার মনে হয় জীবনের শেষ দিন পর্যন্ত আমি ওইটার সঙ্গেই থাকবো। অনেক ঘুরেছি, অনেক কিছু দেখেছি। তো এখন আমার কাছে মনেই হচ্ছে যে আমি ওইখানে যে স্থিতি হব, এবং সেই লক্ষ্যে কাজ করছি। আমরা আমরা সেটার মিডিয়া পার্টনার হিসেবে আজকের এই জীবনের গল্প অনুষ্ঠান থেকে আগে ঘোষণা দিলাম যে আপনাদের কৃষি পণ্য, সতেজ এবং টাটকা কৃষি পণ্য পেতে আজই যোগাযোগ করুন এবং ভবিষ্যতেও যোগাযোগ করুন। আর এগুলো ঘরে বসে পেতে লগ ইন করুন এবং ফোন করুন, আপনাদের কাছে পৌঁছে দিবেন মাসুম আজিজুল বাশার ভাই। আমি ঘোষণাটা দিয়ে দিলাম আর কি। না কোন না প্রকার আমি পৌঁছে না 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 আমি পৌঁছে দিব না, আমি আসলে একটু বাস্ট লেভেলেই করছি। মানে আমি ওই ঘরে ঘরে পৌঁছে দিব না, আমি যেটা করবো মানে মানে আমি ওইটা করছি না, মানে খুচরা এটা আমি করছি না, মানে আমি একটু ভাস্ট লেভেলে করছি, যেখান থেকে আরোতে চলে যাবে ডিরেক্ট, মানে ওইটা আমি করছি। তারপরও আপনি বলেছেন, এটা আমার মাথায় আছে, যদি ওইরকম ভাবে করতে পারি, ওই চেনটা আমি মেনটেন করতে পারি, আমি নিশ্চয়ই করব। এবং ইচ্ছে আছে যে ঢাকার যে শপগুলো আছে, চেইন শপগুলো আছে, মানুষ যেন অর্গানিক ফুড পায়। এখন কয়েকটা ফার্ম হয়েছে, বেশ কিছু ফার্ম হয়েছে, আমি সেগুলো দেখে খুব উৎসাহী হয়েছি। এবং আমি অন্যান্য মাছ থেকে শুরু করে অন্যান্য কিছু নিয়েও ভাবছি। এবং আমি জানি নাহিদা আপা চিনবেন, একজন কবি আছেন মানিকগঞ্জে, ওরা একটা প্রজেক্ট করেছে। আচ্ছা, নাহিদা আপা উনি আমাদের সাথে গিয়েছিল, যশোর গিয়েছিল। ওনার মানিকগঞ্জে একটি প্রজেক্ট আছে, ওরা কিন্তু ধরেন একদম দেশি মাছের একটা আলাদা প্রজেক্ট করছে। এরকম বেশ কিছু মানুষ মিলে করছে, এবং ওরা একসঙ্গে 60 জন, এবং এরা অধিকাংশই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গার। এবং আমি বললাম যে কবি একজন, আর আরো কয়েকজন কবি তার সাথে সম্পৃক্ত আছেন। আমার এগুলা দেখে খুব ভালো লেগেছে, এবং উনি স্বেচ্ছায় স্বেচ্ছায় কিন্তু সে ওইখানে এই পেশা বেছে নিয়েছেন, এবং আমি দেখে খুব অবাক হয়েছি। তার সঙ্গে এখন আমার নিয়মিত কথা হয়। কৃষিতে যেই সম্ভাবনা বাংলাদেশের আছে, আমরা যে কোনো তরুণরাই এখন যখন ব্যবসার কথা বলি, প্রথমেই ধরে নেই একটা এসি রুম থাকবে, একটা রিভলভিং চেয়ার থাকবে, সেখানে বসবো, সামনে একটা টেবিল থাকবে, আর সামনে দুটো চেয়ার থাকবে, মানুষ এসে থাই দরজা খুলে আমার এখানে এসে বসবে। এর চাইতে অনেক বেশি সম্ভাবনার জায়গা কৃষি, অনেক বেশি সম্ভাবনার জায়গা বেশি। যদি কৃষিটা কোনো তরুণ যারা উদ্যোক্তা আছে তারা যদি করতে পারে, ওই এক একটি এসি রুমের ভিতরে বসতে হবে না, তার 1000টা রুম থাকবে যদি সে ঠিকভাবে করতে পারে। তো আমি সেরকম সম্ভাবনা দেখছি, এবং একটা সময় ছিল যে ও আচ্ছা, ও এত কিছু করে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই পড়লো বা বুয়েট থেকে এই পড়ে এই করছে। আমি ইংল্যান্ড থেকে পাশ করে একটি ছেলেকে যে ফার্ম করতে দেখেছি, সে অনেক স্মার্ট একটি ছেলে, আমি খুব অবাক হয়েছি। তো আমি সেখানে খুব সম্ভাবনা দেখছি। আমি জানি না, আমি ফেল করতে পারি, মেবি মানে সফল নাও হতে পারে, কিন্তু আমি খুব আশাবাদী। আমি এটি করতে যাচ্ছি, আপনার মাধ্যমে সবাইকে জানালাম, সবাই সহযোগিতা করবেন। জি, আমাদের পক্ষ থেকেও শুভকামনা থাকলো আপনার এই নতুন উদ্যোগের জন্য। আপনি বরাবরই উদ্যোক্তা, আপনি বরাবরই উদ্যোগ নিয়েছেন, আপনি আবৃত্তি সংগঠন তৈরি করেছেন, অনেক আবৃত্তিকারদের তৈরি করেছেন। সেই গল্পগুলো একটু শুনতে চাই আমরা। তবে তার আগে আমরা একটা কবিতা তো শুনতেই পারি, কারণ আমাদের মাঝে আছেন মাসুম আজিজুল বাশার। একটা কবিতা শুনবো, আমি তারপরে আমরা শুনবো যে কিভাবে এই বটবৃক্ষ হওয়ার গল্প, কিভাবে কবিতা আবৃত্তি শুরু হলো, এই কথাগুলো আমরা একটু শুনবো। এবং তার আগে হয়ে যেতে পারে একটা ছোট্ট কবিতা, যেগুলো অনেক কমেন্টস আছে, কমেন্টস গুলো আমি আজকে পড়তে চাই, একটু ধৈর্য নিয়েই একটু সবাইকে অনুরোধ করবো। অনেক সুন্দর সুন্দর কমেন্টস আমি পেয়েছি। জি, জনাব বাশার ভাই। আমি 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 একটি কবিতা পড়বো। তবে নাহিদা আপাকে দেখে আমার একটি কবিতার কথা মনে হচ্ছে। উনি কি আমাকে চিঠি লিখতে চেয়েছিলেন কিনা আমি জানি না, কিন্তু একটি বই আমাকে উপহার দিয়েছিলেন, সেখানে উনি 4টি লাইন লিখে দিয়েছেন, কখনো ওনাকে বলা হয়নি। সেই লাইনটি তো আমি অন্তরে গেঁথে নিয়েছি, সেজন্য আমার মুখস্থই আছে। উনি আমাকে লিখেছিলেন, একটা নীলাভ আকাশ দিলাম, একটা দারুণ নদী, উড়াল কিংবা সাঁতার দিও, ইচ্ছে করে যদি। তো নাহিদা আপার লেখা আমার একটি বইয়ে
উনি লিখে দিয়েছিলেন এবং সেটি আমি মনে গেঁথে নিয়েছি। আমি পরবর্তীতে নাহিদ আপার আরো সুন্দর একটি কবিতা পড়বো, কিন্তু এখন অন্য একটি কবিতা পড়ি। কেউ কথা রাখেনি কবিতাটি পড়ি, অনেকদিন পরে এটা আমার পড়তে ইচ্ছে করলো। কেউ কথা রাখেনি, 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভোগ অমাবস্যা চলে গেল, কিন্তু সেই বষ্টমী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব, যেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথায় ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের বিল দেখাবে। একটাও রয়্যালগুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখারির মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি, ভিতরে রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে। আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই লাঠি লজেন্স রয়্যালগুলি আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকে এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীল পদ্ম। তবু কথা রাখিনি বরুণা, এখন ওর বুকে শুধুই মাংসের গন্ধ। এখন সে যে কোনো নারী, কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখে না। যাক, কেউ কথা না রাখলেও নাহিদ আশরাফি আমাদের কথা রাখবেন এবং বাসার কথাও রাখবেন। এইভাবে মাঝে মাঝে কিছু উপহার মাঝে মাঝে দিয়ে যাবেন এবং সেখানে কিছু লেখা থাকবে যেটা মাঝে মাঝেই সে আবৃত্তি করতে পারবেন বা উচ্চারণ করতে হবে বাসার কণ্ঠে। আমরা বাসার গল্প শুনবো, তার আগে দু একটা কমেন্টস আমি একটু পড়তে চাই। আমরা একটু কমেন্টস মাসুদ রানা দুবাই থেকে দেখছি। মাসুদ রানা দেখছেন। গাউস, শুভকামনা রইল সবার জন্য। শাকিল শাওন ওয়াও 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 জানিয়েছেন। শাকিল শাওন নাইস অল অফ ইউ, সবাইকে তার ভালো লাগছে। তারপর দুলাল ভাই সালাম নেবেন, ওয়ালাইকুম সালাম, সালাম নিলাম। রাবিয়া সুলতানা, প্রিয় রাবিয়া সুলতান, প্রিয় মাসুম ভাই, প্রিয় মাসুম ভাই। তার আরেকটা কমেন্টস, শুভকামনা সবার জন্য, চট্টগ্রাম থেকে। চট্টগ্রাম থেকে, হ্যাঁ। এরপরে ফালাক ফারজানা লিখছেন, দেরি হয়ে গেল, আমার প্রিয় দুজন মানুষকে দেখছি দুলাল, আপনাকেও ধন্যবাদ। ঠিক আছে, ভালো লাগলো, আমাকেও ধন্যবাদ দিয়েছে। এরপরে জহুরুল ইসলাম, বাহ চমৎকার আয়োজন, শুভ কামনা রইল। এরপরে আব্দুল হক, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও শুভকামনা। এরপরে আরো কিছু কমেন্টস, নাইম রহমান রোমা, প্রিয় দুজন মানুষকে দেখতে চলে এলাম, শুভকামনা দুজনের জন্য, সঞ্চালকের প্রতি শুভেচ্ছা। আসলে এই কমেন্টস গুলো একটু ব্যতিক্রম, সঞ্চালকের কথা মাঝে মাঝে লেখা থাকে, খুব ভালো লাগে তখন। তারপর পলি পারভিন,
মাসুম ভাই, নাহিদা, আপনি, দুলাল ভাই, 3 সেক্টরের 3জন গুণী মানুষকে এক ফ্রেমে দেখে ভালো লাগছে খুব। পলি পারভিন, আপনাকেও শুভকামনা। সম্প্রতি পলি পারভিন আমাদের শোতে এসেছিলেন, আমরা তাকে পেয়েছিলাম। মেজবাহ রবিন, পলি পারভিনের পর তো মেজবাহ রবিনের কমেন্ট আসতেই পারে, তাই না? এই তো কাছাকাছি। একদম যথার্থ বলেছেন দুলাল ভাই। মাসুম ভাই আসলে তরুণদের বটবৃক্ষ। মিসবাহ রাবিন আর একটু পলি পারভিন সম্পর্কে একটু বলি, সেটা হচ্ছে যে এই দম্পতি খানিকটা মানে ঈর্ষা করার মতো, মানে সাংস্কৃতিক অঙ্গনে দুজন মানুষ দম্পতি, স্বামী স্ত্রী দুজনেই আছেন এবং দুজনেই কাজ করছেন। এটি সাধারণত আমরা মুখে যত বড় বড় কথাই বলি না কেন, দেখি না খুব বেশি। যে দু একজনকে দেখি তার মধ্যে একটি দম্পতি হচ্ছে রাবিন এবং পলি। একদম ঠিক বলেছেন। শুভকামনা এই দম্পতির জন্য। তারা বলেছে তাদের বাসায় যে যারাই যাবে কফি খাওয়ার আমন্ত্রণ, তারা চাইলে ভারী নাস্তা করবে। অলরেডি গত প্রোগ্রামে তারা এই আমন্ত্রণ জানিয়েছেন আর কি। এরপরে ফালাক ফারজানার আরেকটা কমেন্টস পড়তে হয়, নাহিদ আশরাফি সবসময় নতুনদের উৎসাহ দেয়া, পাশে থাকা, এটা ওনার বড় গুণ। আর মাসুম ভাই তরুণদের নিয়ে কাজ করা, তরুণদের পথ দেখানো, তরুণদের অভিভাবক, এই হলো মাসুম ভাই। যথার্থই বলেছেন ফালাক ফারজানা। মেজবাহ রবিন, বাহ, নতুন অনেক কিছু জানলাম মাসুম ভাইয়ার কর্মজীবন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। ধন্যবাদ। এরপরে পাশাপাশি কমেন্টস আবারও পলি পারভিন, মাসুম ভাইয়া আপনার ভাবনার সফল বাস্তবায়ন হোক সেই প্রত্যাশা করছি। ওকে, শুভকামনা। আব্দুল হক, 70 বছর বয়সে ত্রিলোকে জড়িয়ে সম্মানিত সভাপতি মাসুম আঙ্কেলের সাহচর্যে থেকে নিজেকে তরুণ ভেবে আনন্দে সময় কাটছি। সকলের প্রতি রইল শুভেচ্ছা। আচ্ছা, একটু আমাকে একটু বলতে দেবেন, আব্দুল হক উনি হচ্ছেন আসলে হাইকোর্টের অ্যাডভোকেট। উনি আমাদের সবচেয়ে সিনিয়র মোস্ট, কিন্তু আমি যখন ক্লাস নেই উনি নিচে বসে থাকেন, কখনো উপরে বসবেন না। অনেকগুলো শিষ্টতা এবং ভদ্রতা, যেটা আসলে ওনার কাছ থেকে আমি শিখেছি। আমি বললাম যে আমি তো আপনার প্রায় মানে সন্তানের বয়সী, কিন্তু উনি উনি যখন বলছেন যে আপনি আমার শিক্ষক এখন, মানে এই অনেকগুলো জিনিস আমি তার কাছে শিখেছি। এবং সকল বয়সের সবার সঙ্গে উনি এত সুন্দরভাবে মিশেন, এটি তার কাছে একটা দৃষ্টান্ত। এই বয়সে এসে 70 বছর বয়স, এটা মানে যা তা কথা নয়। মানে সেও আজকে এখানে কমেন্টস করেছেন, মানে এটাও আরেকটা দৃষ্টান্ত যে এই বয়সে একদল তরুণ তরুণীর সঙ্গে মিশে তাদের মতো করে এনার্জিটা, ওনার অনেক এনার্জি। আমি ওনার আরো দীর্ঘায়ু কামনা করি, উনি শতায়ু পাক, উনি আরো 100 বছর থাকুক আমাদের পাশে। এবং জীবনের গল্প অনুষ্ঠানের পক্ষ থেকে শুভকামনা। আমরাও জানতে চাই তার জীবনের গল্প, আমরা সুযোগ হলে তার জীবনের গল্প আমরা অনুষ্ঠানে তুলে ধরবো, যে গল্পগুলো আপনি বলছিলেন। এরপরে আমরা আরেকজন মানুষকে দেখতে চাচ্ছি, মাহবুবুল হক। বুবু কেমন আছো? মাসুম ভাই ও দুলাল ভাই কেমন আছেন? সাবেক সেনা সদস্য আমাদের ফারজানা আপুর কি বলবো সিকিউরিটি জনাব মাহবুবুল হক, আরেকজন ভালো মানুষ, আরেকজন ভালো আত্মার মানুষ, যিনি দাঁতে দাঁত চেপে ধরে 1 ঘন্টা 24 মিনিটের প্রোগ্রাম করে গেছেন। অর্থাৎ প্রচন্ড দাঁত ব্যথা নিয়ে তিনি এসেছিলেন 20 মিনিটের জন্য, 1.5 ঘন্টার প্রোগ্রাম করে গেছেন। মাহবুব ভাই, আমি শুভকামনা জানাই, কমেন্টস করেছেন, আজকে প্রোগ্রাম দেখছেন, ধন্যবাদ। পাশাপাশি ফালাক ফারজানা, বাহ, আমরা তাহলে অপেক্ষায় রইলাম, অর্থাৎ সেই কৃষি পণ্য কিনে হন ধন্য। মেজবাহ রবিন, নাহিদ আশরাফি আপু খুবই কর্মনিষ্ঠ এবং গুণী একজন শিল্পিত মননের মানুষ, খুবই সুন্দর। এবং এই কমেন্টস গুলোর দাম আমি কখনোই দিতে পারবো না। থ্যাংক ইউ সুন্দর কথাগুলো লেখার জন্য, আমাকে সহযোগিতা করার জন্য। মাহবুবুল হক, অনেকদিন পর দেখলাম তোমাদের দুলাল ভাইয়ের অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমে। ধন্যবাদ দুলাল ভাই, অনুষ্ঠানের শুভকামনা জানিয়েছেন। সুকান্ত গুপ্তা, শুনছি সুকান্ত গুপ্তা হচ্ছে সিলেট থেকে। আমি বাংলাদেশের, আমার ব্যক্তিগত অভিমত এটা, বাংলাদেশের যে
সংগঠনগুলো, বড় সংগঠন, বড় বলতে আমি যারা বড় অনুষ্ঠান করার সামর্থ্য রাখে, শুধু অর্থনৈতিক না, জনবল, সিলেটে সুকান্ত হচ্ছে সেরকম একটি দল। শ্রুতি, ওর দর্শকের সংখ্যা ন্যূনতম 2500 ওর অনুষ্ঠানের। আচ্ছা আচ্ছা, অনেক। শুভকামনা রইল আর তার জন্য। জহুরুল ইসলাম, যিনি এখানে এই যে মন্তব্যটা লিখছেন, এর আগেও এসেছিলেন, উনি হচ্ছেন দিনাজপুর একটি কলেজের ইংরেজির অধ্যাপক এবং কবি। ওনার আজকেও আমি ওনার একটি কবিতা পড়বো যদি সুযোগ থাকে। খুব ভালো আমরা কবিতা লেখেন, ভালো অবশ্যই মানুষ। শুনবো। জহুরুল ইসলাম ভাই, আপনার পরিকল্পনা সফল হোক কামনা করি। অবশ্যই সফল হতেই হবে, কারণ আজকে এটা সবাই জেনে গেছে এবং আমাদের যার যা কিছু আছে তাই নিয়ে ভাইয়ের পাশে দাঁড়াতে হবে। এই প্রকল্প সফল হবেই হবে। আচ্ছা, এরপরে আরেকটা কমেন্ট, সুকান্ত গুপ্তার দিদি, আমি কিন্তু কোনো বই এখনো পাইনি, আপনি পাবেন আশা করা যায়। সুকান্ত আসলে সুকান্তকে একটু বলা দরকার, আমি আসলে ক্ষমা চেয়ে নিচ্ছি সুকান্তর কাছে। সুকান্তকে বই পাঠানোর কথা ছিল আমার। আমি খুব খুব দুঃখিত ভাইটা। এবং সুকান্ত কিছুদিন আগে আমার একটা কবিতা পড়েছে, আবৃত্তি করেছে, এত অসাধারণ আবৃত্তি করেছে, মানে আমি রীতিমতো মুগ্ধ। আমি শুনেছি খুবই ভালো একটা আবৃত্তি করেছে, খুবই সুন্দর। আমরা সুকান্ত কবিতা আমরা এখানে যেন জীবনের গল্প পাই এই আশা রাখছি। আব্দুল হক, এইচ.এম. দুলাল এবং নাহিদা আশরাফি কে অশেষ ধন্যবাদ। বাসার ভাইকে কেন দিলেন না এখানে, নাকি স্পেশাল? না না, আমাকে আগে দিয়েছেন, আগে দিয়ে ফেলেছেন সেজন্য। আব্দুল হক, আপনি যদি এখন শুনছেন আমাদের, আপনাকে অবশ্যই আমি আজকে নিমন্ত্রণ জানিয়ে রাখলাম। আপনার যতটুকু শুনেছি বাসার ভাইয়ের কাছে গল্প, সত্যি আপনার জীবনে গল্প লুকিয়ে আছে, যেটা আমাদের তরুণ প্রজন্মের জন্য জানা প্রয়োজন। এরপরে আমাদের লুলুয়া ইসহাক মুন্নি, আরেকজন আবৃত্তি বাচিক শিল্পী। আহা প্রিয়জন, এরা আমার এক আকাশ ভালোবাসা ও শুভকামনা রইল। আকাশ ভরা ভালোবাসা তিনি জানিয়েছেন লুলুয়া। এরপরে রোমা মোদাক, রুমা মোদক খুব খুব ভালো একজন গল্পকার এবং আমার খুব প্রিয় একজন মানুষ। রুমাদি তখনই বলছিলেন যে থাকবো আমি আয়োজনে। অনেক অনেক ভালোবাসি রুমা, আমার বন্ধু। দেখে ভালো লাগছে তোমাকে। কবিতা কথায় স্বরূপ আয়োজন। আজকে আসলে আমাদের আয়োজনটা কথার, কবিতার, তারপরে কবিতাকে তো আমরা ছাড়তে পারি না, কারণ কবিতাই তো আমাদের হৃদয়কে একত্র করেছে। লুলুয়া ইসহাক মুন্নি, সাথে আছি আমিও, ভালো লাগছে এই আয়োজন, ধন্যবাদ। আব্দুল হক, দুর্দান্ত আঙ্কেল, দুর্দান্ত আবৃত্তি শুনলাম, আবৃত্তির প্রশংসা, কেউ কথা রাখেনি। আসাদুজ্জামান লিঙ্কন, ওয়াও অসাম। মুন্নি, প্রিয় বড় বুবু নাহিদা আশরাফি, ভালোবাসা যেন, বুবুকে জানিয়েছে। ফালাক ফারজানা, আমাকে জানায় নাই, আমাকে কিন্তু জানায় নাই, এটা অন রেকর্ড রাখেন। আমাকেও জানায়নি। বুবু মোর চিনেছো? মোর নাম বাবু। ফারজানা সিকিউরিটি গার্ড, আমরা জানি ফারজানা সিকিউরিটি গার্ড। ফারজানাকে নাও চিনতে পারি, কিন্তু ওকে তো আমি ভুলবো না, আমার ভাই তো শত হলেও। হাই, ফারজানাকে ভুলে যাবেন মানে তাকে চিনবেনই আপনি। কেউ কথা না। মেজবা রবিন বলছেন মাসুম ভাইকে উদ্দেশ্য করে, কেউ কথা রাখে না, এটাই বাস্তবতা। আচ্ছা, তাই হোক, দেখা যাক। মাহবুল হক, মাসুম ভাইয়ের অসাধারণ আবৃত্তি। অবশ্যই আমরা শেষ দিন পর্যন্ত মাসুম ভাইয়ের কাছ থেকে আমরা আবৃত্তি শুনতে চাই। আমাদের আবৃত্তির কান্ডারি প্রিয় মাসুম, আজিজুল বাসার ভাই, আমাদের প্রিয় মানুষ, আবৃত্তি পাগল একজন মানুষ, আমাদের অভিভাবক, শ্রদ্ধেয় জন। মুন্নির আরেকটা কমেন্টস করেছেন, তার কমেন্টস শুনলাম। এইচ.এম. দুলাল ভাই, শ্রদ্ধা সতত, শুভকামনা নিরন্তর। এক কথায় অনেক প্রাণবন্ত কিছু কমেন্টস আমরা পাচ্ছি। আমি একটু আপনাদের কাছ থেকে অনুমতি নিয়ে কমেন্টস গুলো পড়ে শেষ করতে চাচ্ছি। নিশ্চয়ই। এর মধ্যে অনেক গল্প লুকিয়ে রয়েছে। আসাদুজ্জামান লিঙ্কন, রবিন ও পলি, উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। আপনারা এদের জীবনের গল্প জানতে হলে আপনারা জীবনের গল্পের সম্ভবত 54তম পর্বে তারা এসেছিলেন, আপনারা দেখে নেবেন, যেটা আমার এইচ.এম. দুলাল লাইভ ইউটিউবে রয়েছে, আপনারা দেখে নেবেন সেই দুজন মানুষের গল্প, যদিও আপনারা অনেক গল্পই জানেন।
তাজুল ইসলাম সোহাগ, অনেক সুন্দর আয়োজন দুলাল ভাই, সবাইকে ভালো লাগছে। বাংলাদেশ বেতারের প্রিয় কণ্ঠ, টেলিভিশন জগতের সংবাদ উপস্থাপক তাজুল ইসলাম সোহাগ, আপনাকেও শুভকামনা, আপনি আমাদের দেখছেন। সোহাগ সিদ্দিকী, শুভেচ্ছা ভালোবাসা প্রিয় দুজন মানুষের জন্য, অবশ্যই প্রিয় দুজন মানুষের জন্য শুভকামনা সবসময়। শীতল শীতল মোনা, মাসুম ভাই, আপনার কানের দুলটা আমার লাগবে। এটা 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 হেডফোনের কথা বলেছে। দিয়ে দিব, একটা 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 পাঠিয়ে দিব, জন্মদিনটা জানিয়ে দিলে জন্মদিনে গিফট হিসেবে পাঠিয়ে দিব। আচ্ছা ঠিক আছে। মেজবা রবিন, আমাদের মাথার উপরের ছায়া হয়ে আপনারা আছেন, আপনাদের নির্মোহ স্নেহ এবং ভালোবাসায় জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। সুন্দর উচ্চারণ, ধন্যবাদ। এগুলো প্রতিটা আশীর্বাদ। এরা আসলে দুইজনই, রাবিন এবং পলি, আমাদের খুব স্নেহের এবং আদরের। নাহিদা আপারও আমারও, ওদেরকে আমরা খুব স্নেহ করি। আসলে স্নেহের জায়গাটা যেটা প্রবাস থেকে লিখছেন নিয়েছে। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা রইল। প্রবাস থেকে একজন প্রবাসী শফিক আমার পরিচিত, শুভেচ্ছা জানিয়েছেন আপনাদের। অবশ্যই ঈদ শুভেচ্ছা। কদিন পরে আমরা জাহারানা বিশ্বাস লিখছেন শুভকামনা সবাইকে। ফালাক ফারজানার একটা কমেন্টস, নাহিদা বুবু তুমি কিছু বলছো না কেন? কারণ বুবু তো শুনছে। আচ্ছা, সোমনাথ দাস, নাহিদার সাথে কয়েকবার দেখা হয়েছে, কিন্তু আগে ওর কবিতা পাঠ শুনিনি, আজ শুনলাম, খুব সুন্দর কবিতা। নাহিদা পক্ষে কবিতা আবৃত্তি করেছেন? না, করে নাই। ও আন্দাজের উপর লিখেছে হীরাবা। মানে দেখ, উনি ওই কথা বলছিলেন যে তখন বোধহয় ঢুকেছে, মানে নাহিদাপা পড়বেন সামনে, এই জন্য বুঝতে পারে নাই উনি। নাহিদাপা যে কথা বলছিল তখন শেষের দিকে সম্ভবত উনি ঢুকেছেন, মানে প্রথমে ঢুকেন নাই, সেই জন্য ভেবেছে, মানে আন্দাজ করেছেন যে উনি হয়তো পড়েছেন এর আগে, সেই জন্য না। কিছু কিছু মানুষ যখন কথা বলে মনে হচ্ছে যে সে কবিতা আবৃত্তি করছে, মনে হচ্ছে যে একদম একদম বৃষ্টি ঝরছে, কদম ফুল ফুটছে। আমি সেটাই বললাম যে নাহিদাপার কথা যখন বলছিল সেটাই হয়তো ভেবেছে আর কি, আমি সেটাই বললাম। কিছু মানুষের কথাই কবিতা, আর কবিতা তো তাই না? সুকান্ত দিদিকে লাভ সাইন জানিয়েছে। সালাম মাহমুদ, নাদিয়া তুমি একটা কবিতা আবৃত্তি করো। হ্যাঁ, অবশ্যই করবে, আপনি থাকেন আমাদের সাথে। সোহান আলম, সবাইকে করোনা মুক্ত ঈদ শুভেচ্ছা। দুলাল ভাই, নিশ্চয়ই আপনার এই অনুষ্ঠান অনেক ভালো। হ্যাঁ, অবশ্যই ভালো করার চেষ্টা করছি, কারণ প্রতিদিনে আমি শো করছি, অনেক অনেক চেষ্টা করছি আর কি, সব প্রিয় মানুষদেরকে, এই প্রিয় মানুষগুলোকে হারানোর আগে আমি চাই না সব মানুষই থাকবে। এই করোনা কালে শিখিয়েছে প্রিয় মানুষের কে হারাতে হয়, প্রিয় মানুষকে হারিয়ে চলতে হয়, কিন্তু তাদের অনেক না বলা কথা ধরে রাখতে চাই। আমার এই জীবনের গল্প সবার কাছ থেকে দোয়া চাই, তবে কাউকে হারাতে চাই না। আমরা সবাইকে সাথে নিয়ে সামনে পথ চলতে চাই। আসাদুজ্জামান লিঙ্কন, সবাইকে ঈদের শুভেচ্ছা। নাহিদ তুই আসিস না কিন্তু? আচ্ছা, মানে এটা বুঝলাম না। দরকার সেটা হচ্ছে লিখন, আসাদুজ্জামান লিখন হচ্ছে আমার বাল্য বন্ধু, একেবারে স্কুল জীবনে, যেটা বলেছিলাম যে প্রাইমারি স্কুল জীবনের বন্ধু আমার। তো এটা হচ্ছে ওর অভিমানের কথা যে আসিস না কিন্তু, মানে আসলে অনেকদিন ওর বাসার বাড়িতে যাওয়া হয় না। আমাকে নিয়ে কমেন্টস এটা পড়তেই হবে, এটা আপনাদের শুনতেই হবে। সঞ্চালনা ভালো লাগছে, সঞ্চালনা ভালো লাগছে, 3 বার বললাম। দিদি অপেক্ষায় আছি, মাসুম ভাই দারুণ হচ্ছে, চমৎকার। অনেক অনেক ধন্যবাদ আমাকে নিয়ে লেখার জন্য। জহুরুল ইসলাম, মাসুম ভাই যাই কিছু করেন না কেন আপনি আমাদের আবৃত্তি অঙ্গনের নক্ষত্র। অবশ্যই আকাশে তো লক্ষ্য তারা, চাঁদ কিন্তু একটারে। নাহিদাপু তোমাকে খুব ভালো লাগছে, দারুণ কালারফুল। নাইমা রহমান রুমা, হ্যাঁ অবশ্যই। ফালাক ফারজানা, বুবু তুমি ফারজানাকে চিনোনি? ফারজানা হচ্ছে গিয়ে যে আত্মার অংশ, তাকে কি আলাদা করে চিনতে হয়?
মনে থাকবে, একটা হুঁশিয়ারি উচ্চারণ করেছে, মনে থাকবে ফালাক ফারজানা। আসলামুল বিশ্বাস, আপনাদের উদ্যোগে দুই বাংলার বাচিক শিল্পীদের প্রযোজনা দেখতে চাই। ওকে, আমি চেষ্টা করব, এবং বাশার ভাই যদি আমাকে সহযোগিতা করে, নাহিদ আপু যদি আমরা একটা মিলবন্ধন অবশ্যই করব। তখন হয়তো এই স্টিমিয়ার্ড না, আমরা জমে হয়তো 100 জনকে একত্র করে আমরা একটা বড় অভিযান আয়োজন করব। আমি জানি না, মানে এই অনুষ্ঠানে আমি একটা তথ্য দিতে চাই, সেটা হচ্ছে যে আবৃত্তি যারা নিয়মিত শুনেন, আবৃত্তিকার লাইভ নামে একটি অনুষ্ঠান হয় বৃহস্পতিবার এবং রবিবার। সেখানে প্রতি বৃহস্পতিবার রবিবার একজন বাংলাদেশের আবৃত্তি শিল্পী থাকেন, একজন পশ্চিমবঙ্গের থাকেন আর কি। তো সেটা যারা একটু আগ্রহী তারা এটা শুনতে পারেন। নিয়মিত হয় অনুষ্ঠানটি প্রতি বৃহস্পতিবার এবং রবিবার রাত 9টায়। আশা করি দেখবেন সবাই। সেই ঘোষণাটাও রইল। মুন্নি ইসাক মুন্নি লিখেছেন, মাসুম আজিজুল বাশার ভাই, তোমার প্রতিও অনিশেষ ভালোবাসা, অফুরন্ত শুভকামনা রইল। এটা তো অনেক পুরাতন কথা, কারণ এটা তো ব্যালেন্স করলো, কারণ নাহিদা আপাকে একটু আগে ভালোবাসা জানালো, তখন আমার নাম লিখে নাই, সেটা তো আমি বুঝতে পেরেছি। এখন তার মনে হয়েছে যে নাহিদা আপাকে একলা জানালাম, মাসুম ভাইকে তো জানালাম না, আমি তো সেটা পড়েছি আগে। আচ্ছা, সালাম মাহমুদ, নাহিদা খুব কি প্রাণবন্ত হবে আর কি, প্রাণবন্ত আছে, যা প্রিন্টিং মিস্টেক আর কি, ছাপায় হয়তো। ফালাক ফারজানা, নাহিদা আপুর কথায় কবিতার মতো, রাইট, একদম 100%। এরপরে সোহান আলম, দুলাল ভাই, আমার নামে উচ্চারণ শাওন, সরি শাওন, ধন্যবাদ শাওন, আপনাকে উচ্চারণ করতে আমি ভুল করেছি, সরি ফর দ্যাট। আব্দুল হক, এত গুণের অধিকারী আমি নই, আঙ্কেলের আন্তরিকতায় ত্রিলোকের সকল তরুণ তরুণী চিরসবুজ হয়ে বসবাস করছেন। আবার মনে হয় আমরা এক পরিবারের মানুষ, পরস্পর সুখ দুঃখে শেয়ার করাই আমাদের চলার পথ। সঞ্চালক মহোদয় এবং নাহিদা আপামনির সাথে আগামীতে সাক্ষাৎ হবে প্রত্যাশা রাখছি। বেশ আনন্দের মাঝে এই মুহূর্ত কাটছে। ধন্যবাদ। আমরা অনেকগুলো কমেন্টস দেখলাম। শাওন আব্দুল্লাহ, প্রাণের ভাই মাসুম ভাই, তাকে দেখতে ভালো লাগছে, আমরাও সবসময় দেখতে চাই, এই আনন্দে থাকা। এখন আমি একটু কমেন্টস পড়া আপাতত স্টপ রাখলাম, কারণ আমার তাহলে কমেন্টস শো হয়ে যাবে, জীবনের গল্প না হয়ে এটা কমেন্টস নতুন করে নাম দিতে হবে। তো আমরা একটু সেই বটবৃক্ষের কাছে যাচ্ছি। কিভাবে এই বটগাছটা রোপণ করা হয়েছিল, কোথা থেকে বীজটা কোন পাখি এনে ঢাকা শহরে ফেলছিল, কিভাবে এই বটগাছের জন্ম হলো, কবিতার বটগাছ, তরুণদের ত্রিলোকের বটগাছ। মানে আমি কি বলবো, কিছুদিন আগে আমি লাইভ দেখছিলাম, কোন একটা লাইভে বাশার ভাই বলছিলেন যেখানে ছেলে মেয়ের কোনো ভেদাভেদ নাই, একজন উপরে উঠে যাচ্ছে, একজনে হাতুড়ি দিয়ে পিটাচ্ছে, এখানে সবাই, কেউ বলে না যে আমি মেয়ে আমি এটা পারবো না, আমি ছেলে আমি এটা করব। এখানে কিভাবে উনি এই আয়োজনটা করলেন, সেই কিছু গল্প আমরা শুনতে চাই। জি, আমরা ত্রিলোকে যেটা চেষ্টা করেছি, আমি তো সবসময় তারুণ্যের পূজারী, তারুণ্য আমাকে সবসময় টানে, এবং আমার খুব ইচ্ছে যদি সম্ভব হতো আমি তরুণ অবস্থায় সারা জীবনে তরুণ থাকতে চাই, সেই চেষ্টা কিন্তু আমি করি। এখন মানে দেখতে হয়তো তরুণ লাগে না, কিন্তু আমি তরুণের একটা ভাব নিয়ে থাকার চেষ্টা করি। তারুণ্য আমাকে সবসময় উৎসাহ দেয়। আমি যেটা করেছি সমস্ত ওদের সঙ্গে, আমি যে ওদের মানে সাধারণত কি হয়, আমি সংগঠনটির সভাপতি হলে আমাদের দেশের একটি ধারণা হচ্ছে, মানে আপনার ব্যক্তিত্ব মানেই হচ্ছে আপনি একটু গম্ভীর থাকবেন, কথাবার্তা একটু কম বলবেন, হাসবেন মেপে মেপে। তো এই ধারণাতে আমি বিশ্বাস করি না। আমি ওদের সাথে বন্ধুর মতো মিশেছি, ওরা যে কোনো গোপন কথা আমার সাথে খুব সুন্দরভাবে শেয়ার করতে পারে, ওরা যে কোনো ইয়ার্কি ফাজলামি গুলো করতে পারে, তবে অবশ্যই সেটার মধ্যে এক ধরনের থাকে, এমন হয় না যে আমরা একটা রেসপেক্টের জায়গাটা রাখি। সেইখানে আমি যেটা করেছি, কোনো তরুণ তরুণী আমরা এই ভেদাভেদটা রাখি নেই, এই জন্য রাখি নাই, আমরা প্রথম থেকে যে কাজটা করেছি, বলছিলেন আপনি যে কথা, হাতুড়ি দিয়ে উপরে মঞ্চে কাজ করছে, সে মেয়ে হলে করতে পারবে না, এইটা আমরা প্রথম থেকেই কখনোই করি নাই। সেটা আমাদের একটি মানে অর্জন, ফলে আমরা পরিবারটি ভাই বোনের মতো হয়ে গেছি। এবং আমাদের যেটি হয়, আমি
আপনি হয়তো আমার সংগঠনের যে কাউকে জিজ্ঞেস করলে যাবেন, আমি কখনো মাতবরিটা করি না। মাতবরিটা করি না মানে যে আমি এটা বলেছি এটাই করো। আমি ওদেরকে সবসময় স্বাধীনতা দিয়েছি, তোমরা কি কাজ করতে চাও, কে কাজ করতে চাও, সবাই সবার মতো কাজ করতে পারে। এবং আমি আরেকটি কথা বলে, আমি একটি কনসেপ্ট শুরু করেছি এবং সেটিতে আমি সফল হয়েছি। সেটি হচ্ছে সংগঠনের কিছু নিয়ম থাকে, নিয়মের মধ্যে একটি নিয়ম যে কোনো পারফর্মারের জন্য একটু কষ্টদায়ক। সেটি হচ্ছে যে ওকে, ওই পারফর্মারকে কোথাও পারফরমেন্স করতে হলে আমাকে জানাতে হবে। আমি এই নিয়ম থেকে বেরিয়ে গিয়েছি যে তোমরা কোথাও কোনো মঞ্চে আবৃত্তি করতে হলে আমাকে জানাতে হবে না, কারণ কোথাও আবৃত্তি করছো সেটা যদি আমি দেখি আমার ভালো লাগবে। শুধু দেখতে হবে যে মানে যেখানে করছো সেটা যেন জামাত ইসলামের কোনো মঞ্চ না হয়, বা এরকম যেগুলো আমাদের জন্য আছে সেগুলোতে না হয়। কিন্তু আমাকে জানানোর কোনো প্রয়োজন নাই, এই স্বাধীনতাটুকু আমি দিয়েছি। এই স্বাধীনতাটুকু দেওয়া হয় না কারণ অনেকেই আশঙ্কা করেন সংগঠনটি ভেঙে যাবে। আমি সেই আশঙ্কা করিনি, এবং সেটি করে আমি খুব পেয়েছি, সফলতা পেয়েছি। এবং ওদের মধ্যে যে বন্ধন, আমি কাউকে তো ছোট বড় প্রত্যেকের স্বাধীনতা আছে। কেউ যদি চায় যে আমি সভাপতির অ্যাক্টিং করব, সভাপতি যা মানে আমি যা যা করতাম, সে চাইলে সে করতে পারে, কোনো অসুবিধা, সে সিদ্ধান্ত নিতে পারে যে কেউ। তো এইভাবে হয়েছে কি, সবার সাথে সম্পর্কটা যদি সমান সমান না হয় তাহলেই কিন্তু চিড় ধরে। মানে আমি এমন করিনি যে কাউকে আগে বেশি দিয়েছি কাউকে কম দিয়েছি, আমি কিছু শর্ত জুড়ে দিয়েছি যে তুমি যে প্রথমে 10টি কবিতা মুখস্থ পড়তে পারবে সে আগে যাবে। এখন যে কেউ যদি পারো তাহলে যাও। নাহিদা আপা তার প্রমাণ আছে, কারণ উনার এখানে অসংখ্য অনুষ্ঠান হয়েছেন আমাদের ছেলে মেয়েদের, উনি দেখেছেন। আমাদের এই এই জায়গাটা ছেলে মেয়ে কোনো পার্থক্য অন্তত আমি ওদের মধ্যে করিনি, ওরাও করেনি। এবং আমার সৌভাগ্য যে আমার এখানে যে ছেলে মেয়েরা আসে কোত্থেকে যেন ওরাও ওরকম ভাবেই আসে, মানে ওই জিনিসটা ওদের মধ্যেও নাই। দে আর ভেরি স্মার্ট। আমি একটি নাম বলতে পারি, সুপ্তি দাস চৈতি। এই মেয়েটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম হয়েছে। এবং আমি আমি গর্ববোধ করি যে ও ত্রিলোকের, বা বা আমি একসঙ্গে কাজ করছি আমরা। এরকম আরো অসংখ্য উদাহরণ আছে। এবং আমি একটু খেয়াল রাখি, আমাদের সংগঠনে কিছু সিনিয়র আছে, শাহতাজ মুনমুন অথবা মাসুদ ভাই, এরা আছেন। আমরা ওদেরকে সবার সঙ্গে এমন ভাবে মিশতে দিই, কিন্তু আমরা চোখগুলো রাখি যে যেহেতু ওদের বয়স কম, কখন কি ঘটে সেটার জন্য আমরা চোখ রাখি। ফলে ওরাও নিশ্চিন্তে মিশতে পারে যে আমাদের সিনিয়ররা আমাদেরকে খেয়াল করছেন, যখনই আমরা সীমা লঙ্ঘন করব তারা কেউ না কেউ আমাদেরকে জানাবেন। এই কারণে আমাদের ছেলে মেয়েরা এইভাবে মিশে যেতে পেরেছে এবং সবগুলা কাজ করতে পেরেছে। আমাদের মেয়েরা ভ্যানে উঠা মাল মানে যেদিন অনুষ্ঠান থেকে নিয়ে চলে যায়, হয়তো শাড়ি পরা অবস্থায় ভ্যানের পিছনে উঠে যায়। নাহিদা আপা এখানে আছেন, নাহিদা আপাও এরকম একজন মানুষ। নাহিদা আপাও মানে আপনার নাহিদা আপা মঞ্চে ওইটা মই দিয়ে বা ওইখানে উপরে উঠে কাজ করতে পারবে। সেই এই নাহিদা আপা আরেকজন মানুষ, আমাদের মেয়েদের, ত্রিলোকের মেয়েদের খুব প্রিয় মানুষ, তাকে দেখে ইন্সপায়ার্ড হয়। নাহিদা আপার মতো একজন নারী কাঁটাবনের মতো জায়গায় একটি প্রতিষ্ঠান চালাচ্ছে, অনেক পুরুষরাই পারবে না। এগুলো দৃষ্টান্ত। ওখানে যে ঝামেলা হয় না তা না, একাই তো সব সামাল দিচ্ছেন। আমরা পাশে আছি, কিন্তু আমরা তো সব সময় পাশে থাকতে পারি না। হয়তো একটি দুইটি ঘটনা জানি তখন যাই, কিন্তু এর সারা দিনই তো তার প্রতিষ্ঠানটা খোলা রাখতে হয়। এবং আমাদের দেশে এক হলো নাহিদ আপা একজন নারী, আরেকজন হলো সুন্দরী নারী। তো এইটা হলে আরো মুশকিল। তো সেই জায়গা থেকে উনি একটি প্রতিষ্ঠান চালাচ্ছেন। আমিও সংগঠনের ছেলে মেয়েদেরকে বলছি, নাহিদা আপার দিকে তাকিয়ে দেখো, একাই ফাইট করছে, একাই সব করছে। এটা তো সাহসের বিষয়। টাকা অনেকের আছে, অর্থ অনেকের আছে, কিন্তু এই সাহসটা করা, এবং শুধু কবিতা ক্যাফের মতো একটি ক্যাফে দিয়ে এইখান থেকে এটাকে দাঁড় করানো, আমি তো সাহস করব না। তো যার যে গুণটা আছে, নাহিদা আপা হলো সেই মেয়ে। নাহিদা আপাও যদি কাজের জন্য হয়, উনি ভ্যানের পিছনে একাই সবকিছু নিয়ে চলতে পারে। উনি একা একটি অনুষ্ঠান আমার মনে আছে সংস্কৃতি বিকাশ কেন্দ্রে, এমন ভাবে ওই ওই সংস্কৃতি বিকাশ কেন্দ্রের উঠোনটাকে এমন ভাবে সাজালো। আমি নিজে অনেক অনুষ্ঠান করি, আমি খুব মুগ্ধ হয়ে দেখলাম। আমি কিন্তু ওনার এই যে যখন কাজ করছে দৌড়াচ্ছে, আমি খুব মুগ্ধ হয়ে তাকিয়ে দেখেছি ওনাকে। এখন এটা আবার কে কিভাবে শুনবে আমি জানি না, মানে আমি মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম যে একজন নারী কি করে এত বড় একটি সংগঠনকে এইভাবে ম্যানেজ করছেন। এবং কিছু দুষ্ট মানুষ যে নাই তা তো নয়, কিছু মানুষ যে দু একটি বাজে মন্তব্য করছেন না তা তো নয়, কিন্তু সেই মন্তব্যগুলোকে ঠেলে উনি এগিয়ে যাচ্ছেন, কারণ উনি জানেন উনার জায়গাটি কতটা সৎ।
যারা বলার তারা বলবেই, কারণ উনি যেহেতু সৎ সুতরাং ওনার কোনো ভয় নাই। আমি মনে করি যে এই নারীরাই দৃষ্টান্ত হতে পারেন, এবং আমি আমার দলের মেয়েদেরকে আমি এটা বলি যে দেখো, একা উনি বন্ধের মধ্যে কবিতা ক্যাফের যখন কাজ হয় একা হ্যান্ডেল করেছেন। আমি বলি, আমি যেহেতু রিয়েল এস্টেটের সাথে আছি, সবচেয়ে বাজে মিস্ত্রি হচ্ছে কাঠের মিস্ত্রি, এদেরকে আমরা মেনটেন করতে পারি না। সেই মিস্ত্রিদের সাথে উনি যে এটা ডেকোরেশন করলেন দিনের পর দিন, এগুলো আসলে মানে কেউ যদি মনে করে যে ছেলে মেয়ে বিষয় না, নাহিদ আপু তো দেখালেন এই কথাগুলো বললাম যে আমাদের ত্রিলোকে যে ছেলে মেয়ের কোনো ভেদাভেদ নাই, এগুলো আমি যাদের কাছ থেকে শিখেছি তার মধ্যে একজন যে নাহিদ আপা বললাম। নাহিদ আপাকে আপনি 50টা ছেলের মাঝখানে বসিয়ে দিবেন, উনি কিন্তু একদম নারী বলে মনে করবেন না, উনি বসে কথা বলে এসে এবং নিজেকে কিভাবে বাঁচিয়ে চলে আসতে হবে এটা উনি জানেন। তো এইটাই মানে আমি কোথাও গেলাম না, আমি রইলাম এর মানে আমি সাধু, কিন্তু আমি সবার মাঝখানে থেকে আমি সাধু থাকা, এটাই হচ্ছে দক্ষতা, এটাই হচ্ছে শিক্ষার বিষয়। যাই হোক, অনেকগুলা কথা নাহিদ আপনাকে সরাসরি বললাম, আমি জানি না কি জানি বলবে। যাক, আমি একটু জানতে চাচ্ছিলাম ত্রিলোকের জন্ম কথাগুলো কত সালে শুরু করলেন এবং এটার সংক্ষেপে যদি একটু পিছনের গল্পটা একটু। আমরা আমরা আমি আমরা ত্রিলোক শুরু করেছি 2012-13 পহেলা জানুয়ারিতে শুরু করেছি, আমাদের 8ম বছরে পদার্পণ হলো। আমরা কিছু মানুষ মনে করলাম, আমি অন্য একটি সংগঠন করতাম, সংগঠনের নাম বৈকুণ্ঠ, আমার গুরু ছিলেন শিমুল মুস্তাফা। তো একসময় মনে হলো, শিমুল মুস্তাফাই বললেন, আমার গুরুই বললেন যে বাবা ছেলে মেয়েরা যখন বড় হয়ে যায় এবং যখন বিয়ে শাদী করে ফেলে তখন এক ঘরে থাকা হয় না, কিন্তু এর মানে এই নয় বাবা ছেলের মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যায়। তোমার এখন সময় হয়েছে, তুমি আলাদাভাবে কাজ করো। তখন আমি এই সংগঠনটি করেছি এবং আমি সবসময় তরুণদের মঞ্চে উঠিয়েছি, আমি সবসময় তরুণদের কবিতা আবৃত্তি করার চেষ্টা করেছি। সেভাবেই আমাদের ত্রিলোকের জন্ম। আমাদের ত্রিলোকে দেখবেন সবচেয়ে বেশি ইয়াং ফোর্সটা হচ্ছে ত্রিলোকে, আমাদের এখানে সবচেয়ে বেশি ইয়াং ফোর্স। আচ্ছা আচ্ছা, যাই হোক আমরা শুনলাম। ত্রিলোকে আরেকটি কথা বলি, সেটা হচ্ছে যে এই ইয়াং ফোর্সটার কারণে আমি এমনও হয়েছে 10 দিনের মাথায় আমি বিশাল এক উৎসব বাংলাদেশ ভারত আবৃত্তি উৎসবের ঘোষণা দিয়েছে, ওরা কিন্তু সব সামলে ফেলেছে। নাহিদা আপা আছেন, নাহিদা আপা অনেক সাপোর্ট দিয়েছেন। নাহিদা আপা বলেছেন যে আমরা আছি তো, আপনি করেন। অনেক সময় অর্থনৈতিক সমস্যাও হয়, নাহিদা আপা দিয়েছেন, মানে বলছি সামনে যে ঠিক আছে আপনি আমার কবিতা ক্যাফে ব্যবহার করেন, এখানে যা যা লাগে ঠিক আছে, খাবার দাবার বিল আপনার যেদিন ইচ্ছা দিয়েন। এইভাবে আসলে এগুলো নেপথ্যের কথা। আমার তো মনে আছে আমি বোধহয় 5 মাস পরে উনাকে আমি আমার একটা বাংলাদেশ ভারত আবৃত্তি উৎসবের একটি খাবারের বিল দিয়েছি, উনি কখনো চান নাই আমার কাছে, একবারও বলেন নাই, কিন্তু আমি নিজেই লজ্জা পেয়েছি কারণ আমি টাকাটি পাচ্ছিলাম না। তারপরে দিয়েছি, আবার দেওয়ার সময় বোধহয় একটু কমও দিয়েছি। যাই হোক, এইভাবে আসলে সবাই আমাদেরকে সহযোগিতা করছে না তা নয়। কতজনের পরিবার ত্রিলোকের বর্তমানে, কতজনের দায়িত্ব, কতজনের পালন করছেন? আমাদের সদস্য সংখ্যা অনেক, কিন্তু আমাদের শুক্রবারে আমরা 60 থেকে 70 জন মানুষ শুক্রবার প্রতি ফ্রাইডেতেই আমরা ধরে নিয়ে নিয়মিত যারা আসে 70 জনের মতো আমরা নিয়মিত আসছি। এর মধ্যে মানে একটু চেঞ্জ হয়, সেই 70 জন একদম ফিক্স 70 জন না, ধরেন 150 জনের মধ্যে 70 জন সবসময় থাকছে। তো এটাই আমাদের পরিবার, আমাদের পরিবারটি বড়, বেশ বড়। ত্রিলোক পরিবারের জন্য সবসময় অভিনন্দন এবং শুভকামনা, এটার গণ্ডি ছড়িয়ে যাক, এটার পরিধি বিস্তৃতি বেড়ে উঠুক ত্রিলোক পরিবার। আমরা একটু যাব নাহিদা আশরাফের কাছে, কারণ বাশার ভাইকে অনেক খাটিয়েছে, অনেক কথা শুনেছি তার কাছ থেকে। এখন নাহিদা আশরাফের পালা, তার কাছ থেকে শুনবো জলধি এবং কবিতা ক্যাফের পিছনের সৃষ্টির গল্প, কিভাবে সে পালন করে যাচ্ছেন এবং তার সন্তানেরা তাকে সহযোগিতা করেন, আমরা জানি খুবই তাকে সাপোর্ট করে থাকেন তার এই জীবনের গল্পে। এটা একটা বড় গল্প, কবিতা ক্যাফে বা জলধি বা সম্পাদনার কিভাবে তৈরি হলো। তার আগে আমরা ছোট্ট একটা কবিতা তো আমরা শুনতেই পারি, কারণ মানুষ কবিতার মতো কথা বলে, যার প্রতিটা কথাই কবিতা মনে হয়, তার কবিতা না জানি কত কবিতা। তো আমরা সেই কবিতা একটু শুনবো, এবং আমি বিশেষ করে লোভ সামলাতে পারছি না, অনেক কমেন্টস আছে, সুযোগ যদি আমরা পাই পরে আমরা একটু কমেন্টস পড়ে বিদায় নিব, যে আমরা একটু চলে যাচ্ছি নাহিদা আশরাফের কাছে। ধন্যবাদ। আমি একটা কবিতা শোনাই আমার, তারপরে কথায় চলে যাব।
প্রথম কবিতাটার নাম হচ্ছে চলো বাঁচার মতো বাঁচি। সকাল ভেজে বাবার ঘামে, বিকেল ভেজে রক্তে, বলতে পারো সন্ধে নাচে কোন পাষাণীর রক্তে। রাতের কালো যায় হারিয়ে কোন হায়নার ঘোরে, কার পকেটের রুমাল খানি কার বিছানায় ওরে। কার ইশারায় রাজার নীতি স্বজন প্রীতির ঘায়ে, মাথা নুয়ে পড়ছে ছালাম পুঁজিপাদের পায়ে। মার্সিডিসের ধোয়া দেশের শ্বাসনালীতে নাচে, মার্সিডিসের ধোয়া দেশের শ্বাসনালীতে নাচে, এমন করে রুগ্ন স্বদেশ কদিন বলো বাঁচে। রোজ তো বেঁচে আছি নিয়ে গলায় ছুরি কাচি, মৃত্যু নামায় সই করিয়ে নাচাই আমরা নাচি। একটাবার তো ঘুরে দাঁড়াও দ্রোহের কাছাকাছি, প্রতিবাদে মরেই না হয় নতুন করে বাঁচি। এটা ছিল চলো বাঁচার মতো বাঁচি। জি আচ্ছা, আরেকটা ছোট্ট কবিতা শোনাই, তারপরে জলথির কথা বলবো। এগুলো হচ্ছে আমার একটা সিরিজ কবিতা, সেই সিরিজ কবিতার অন্তর্ভুক্ত। সন্ধ্যা হলেই মনে হতো দরজা ধরে দাঁড়িয়ে আছে রাত, সন্ধে হলেই মনে হতো দরজা ধরে দাঁড়িয়ে আছে রাত। দ্বিধান্বিত পায়ের পাতায় আলতা নূপুর বিষণ্ণ সংঘাত। মলিন পাখারি নিত্য উড়ান, পাশ ফিরে গায়ে অবহেলার গান। আপন বাড়ি ইচ্ছে করেই হারায় যখন নিজের কলতান। অসাধারণ উচ্চারণ। শুনছিলাম আমরা কমেন্টস। নাইদা সবাই শুনতে পাচ্ছেন আমাকে? আমরা যুক্ত হওয়ার জন্য চেষ্টা করছি। বাসার ভাই শুনতে পাচ্ছেন আমাকে? জি আপনার আমি শুনতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি। এই যে নাহিদ আপা চলে এসেছেন। নাহিদ আপা যুক্ত হয়েছেন আপনার সাথে। আচ্ছা, আর আরেকটা কবিতা পড়ছি, যেটা আচ্ছা, এই কবিতাটার নাম হচ্ছে ডেজিগনেশন। এই কবিতাটা খুব সম্প্রতি লেখা একটা কবিতা। ডেজিগনেশন। কালী ভদ্রে কলমে মেঘ এসে ভর করতো বলে কেউ কেউ আমাকে কবি বলে ডাক। এলোমেলো হয়ে যাওয়া জীবন সাদা পাতায় ঢেলে গোছাতে গিয়ে হয়ে গেলাম গল্পকার, ঔপন্যাসিক, আর কত কি। প্রশ্নপত্র লিখতে লিখতে শিক্ষক, উত্তরপত্র লিখতে লিখতে ছাত্র, প্রেমপত্র লিখতে লিখতে প্রেমিকা, পদ্য লিখতে লিখতে গৃহিণী, নিদানপত্র লিখতে লিখতে চিকিৎসক, হুকুম লিখতে লিখতে কেরানি, দলিল লেখক, আরো কত কি। চরিত্রের মতো নিজের নামটাও যথেষ্ট পেঁচিয়ে লিখতে লিখতে অফিসের বড়বাবু, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী সব হওয়া গেল, কিন্তু আজ অবধি জানা হলো না ঠিক কি লিখতে জানলে মানুষ হওয়া যায়। ধন্যবাদ। জি, চমৎকার উচ্চারণ, শুনছিলাম। ধন্যবাদ। আচ্ছা, যেটা বলছিলাম, জলধির কথাটা, জলধির গল্পটা হচ্ছে অনেকটা এরকম। শুরুতেই বলেছি যে আমার আসলে নেশায় ছিল যে আমাকে পত্রিকা করতে হবে। একটা সময় মাসুম ভাই জানেন আমার এই গল্পটা, যে সেটা হচ্ছে আমি একটা সময় প্রচুর আবৃত্তি করতাম। মানে আমার শুরুটা হয়েছিল আবৃত্তি দিয়ে, এবং আবৃত্তির সাথে একেবারে মানে ঘর গৃহস্থালি গুছিয়ে নিয়েছিলাম। কিন্তু যখন একটু বড় হলাম, আমি ক্লাস 9-10-এ উঠে যখন আমি সম্পাদনার স্বাদ পেয়ে গেলাম, তখন আমার মনে হয়েছিল যে না, আমার আসলে এই কাজটাই ভালো লাগছে।
এবং তখন থেকে আস্তে আস্তে করে বিশ্ববিদ্যালয়ে কিছু কাজ করেছি, কিন্তু বিশ্ববিদ্যালয়ে উঠে আসলে সম্পাদনা, থিয়েটার এবং লেখালেখি নিয়ে মানে ওইটাতেই আমি মগ্ন হয়েছিলাম, যার জন্য আস্তে আস্তে এই ফিল্ডটাকে আমি খুব কষ্ট করে হলেও বিদায় জানিয়েছি, যার জন্য এখন আমাকে কেউ অনেক সময় ভুল করে বলে ফেলেন বাচিক শিল্পী শিল্পী বলে ফেলেন। না না, নাহিদা আপার আবৃত্তি অনলাইনে আছে, কিন্তু নাহিদা আপার কিছু আবৃত্তি করা ইয়ে আছে অনলাইনে, সেটা আমি জানি। দর্শকদের শ্রোতাদের একটু জানালাম, নাহিদা আপা ভালো আবৃত্তি করেন, কিন্তু এটা হয় যে মানে উনি আবৃত্তিটা এখন কেন করছেন না সেটা জানি না। ওই যে যেটা বললেন যে ওই ভালোবাসাটা ওইখানে বেশি চলে, এটা হয় কারো প্রেমে পড়লে প্রাক্তন প্রেমিক অনেক সময় পুরনো হয়ে যায় আর কি। না না, প্রেম কখনো পুরনো হয় না, প্রেম প্রাক্তনও হয় না, এই কথাটা আসলে খুব ভুল। মানে খুব ভুল আমরা, না? হ্যাঁ খুবই ভুল। এটা অনেকেই বলে যে প্রাক্তন, প্রেম কখনো তো প্রাক্তন হয় না, প্রেম তো প্রেমের মতোই। হ্যাঁ, মানে ওই যে সবাই বলে না যে পরকীয়া, মানে এই শব্দটাই আমার কাছে খুব অদ্ভুত লাগে, যে পরকীয়া বলে তো কিছু নেই, হ্যাঁ সবই আপন কিয়া। হ্যাঁ, তো তো যাই হোক, যেটা বলছিলাম, তো আসলে আমার মাথার মধ্যে কাজ করতো যে আমাকে সম্পাদনা করতে হবে, আমাকে পত্রিকা করতে হবে, এবং লেখালেখির সাথে সংশ্লিষ্টতা আমার বেড়ে গেল, যার জন্য সত্যি কথা বলতে কি আমি আর সময় দিতে পারছিলাম না। আর আমি শুধু একটা কথা বলতে বলছি, যে কাজটা আমি নিবেদনের সাথে করতে না পারি সেই কাজটা নিয়ে আমি কখনোই এগোই না। সেই কাজটা ছেড়ে দিয়ে আমি নিজের কাজে মনোনিবেশ করি। তো যখন আমি দেখলাম যে না আসলে লেখালেখি, বা ওই যে বললাম যে আমার খুব শখ ছিল যে এরকম কবিতা ক্যাফের মতো একটা জায়গা তৈরি করব, বা জলধির মতো একটা পত্রিকা করবো, তো এই স্বপ্নগুলো পূরণের জন্য আমাকে আমার মতন করে এগোতে হয়েছে। তো জলধি যখন প্রথম দিকে শুরু করেছিলাম, তখন যেটা বললেন না ওই যে মাসুম ভাইয়ের কথা ভেবে বলতে হয়, খুব খুব স্বচ্ছভাবে একটা কথা বলি, এটা আমাদের মানে আমি জেন্ডার ডিসক্রিমিনেশনে যাচ্ছি না, কিন্তু তারপরে বলতে হচ্ছে যে একটা ব্যাপার হচ্ছে, আপনি যখনই দেখবেন কোনো মেয়ে তার মেধায় এগিয়ে যাচ্ছে, খুব দুঃখজনক হলো সত্যি আমাদের দেশটা এখনো মেয়েদের মেধার সৌন্দর্যকে বেশি গুরুত্ব দিয়ে কথা বলে থাকে, বলেন বা কাজ করে থাকেন। যার জন্য সমস্যাটা হয়, যেই মেয়েটি তার সম্পূর্ণ মেধা দিয়ে এগোচ্ছে, তাকে থামিয়ে দিতে হলে, এই মেইন ডমিনেটিং সোসাইটির একটা রূপ হচ্ছে কি, তাকে থামিয়ে দিতে হলে তাকে নিয়ে কিছু বাজে কমেন্টস করো, আর যদি কোনো ছেলেকে থামিয়ে দিতে হয় তাহলে তাকে ট্যাগ বসিয়ে দাও, সে মৌলবাদী বা এরকম একটা। এটা একটা খুব কমন ব্যাপার, কমন ইস্যু, এবং খুবই হাস্যকর একটা ইস্যু এখন। হ্যাঁ, এটা যারা করছেন তারা নিজেরাও হয়তো বুঝতে পারছেন না যে কতটা হাস্যকর কাজ করছে। তো যারা কাজ করে তারা কিন্তু কোনো বাধাতেই কাজ থামবে না, কাজ তারা করবেই। এবং আমার যখন আমি জলধি পত্রিকা পড়ি, তখন আমাকে এই ব্যাপারটা শুনতে হয়েছে, পত্রিকা কতদিন করবে আসলে, একজন নারী একটা সাহিত্য পত্রিকার মতো পত্রিকা সম্পাদনায় আসতে চাচ্ছে, এটা মনে হয় কয়েকদিনের শখ বা খেয়াল। এটাই ছিল সবার ধারণা। কিন্তু আমি আসলে কোনো কিছুই যখন শুরু করার আগে, যেমন জলধি শুরু করার আগে আমি মিনিমাম 3 বছর ভেবেছি যে আমি এই পত্রিকাটার আমার উদ্দেশ্যটা কি হবে, পত্রিকাটার আমার জায়গাটা, আমার স্ট্যান্ডটা কোথায় হবে পত্রিকা, এবং পত্রিকা নিয়ে আমি কতদূর যেতে পারবো, বা পত্রিকার আমার মূল ফোকাসটা কোথায় হবে। এই ফোকাস গুলো চিন্তা করার পরে, এই কাজগুলো আমি যখন একটা সর্ট আউট করেছি, এবং সর্ট আউট করার পরেই আমি পত্রিকায় হাত দিয়েছি, এবং এখন অব্দি আশা করছি, আমি জানি না কতটা পূরণ করতে পারছি, কিন্তু এইটুকু বলতে পারি, যেটা মাসুম আজিজ বাসার কথা জানি, কিছুক্ষণ আগে বলছিলেন আমার আয়োজনের কথা, যে জলধি আজ অব্দি এখন পর্যন্ত আমার কাছে মনে হয় অত্যন্ত সম্মানের সাথে তরুণদেরকে প্রাধান্য দিয়ে এবং নবীন লেখকদেরকে প্রাধান্য দিয়ে তার কাজ করে যাচ্ছে, এবং আগামীতেও করে যাবে। আরো একটা জিনিস বরাবরই আমি বলতে খুব প্রাউড ফিল করি, যে একটা জায়গা জলধি সবসময় নিশ্চিত করে, সেটা হচ্ছে জলধি তরুণদেরকে প্রাধান্য শুধু দেয় না, একজন তরুণ যখন
তার লেখার বিনিময়ে একটা সম্মানই পান, এবং সেটা যখন সে খুব প্রাউডলি বলেন, জলধি প্রথম জায়গা যেখানে লিখে আমি সম্মানই পেয়েছি, এটা আমার কাছে খুব আনন্দের এবং গর্বের একটা বিষয়। কারণ সত্যি কথা বলতে কি, এটা আমি মুসলিমের সাথে আমরা যারা সমমনা আছি সবসময় শেয়ার করি, এটা হচ্ছে আমার শিল্প সাহিত্যের জগৎটা না, সেটা গড়েই উঠেছে মানে পারস্পরিক সম্পর্কের খাতিরে। সম্পর্কের খাতিরে সাহিত্য তৈরি হয় না, বা শিল্পের জগৎ তৈরি হয় না। শিল্পের জগৎটাকে আপনি যদি দেখতে চান, তাকে প্রফেশনালি দেখতে হবে। 8-10টা প্রফেশনের মতো আপনাকে ওটা প্রফেশনালি দেখতে হবে। এবং এই প্রফেশনের জায়গাটা, হ্যাঁ, এটা দিয়ে কখনোই একজন লেখক বা একজন আবৃত্তি শিল্পী তার সংসার চালাতে পারবেন না, তার লিভিংহুড চলবে না। কিন্তু আমরা শুরু তো করতে পারি, আমাদের এই চেষ্টাটা তো চালু থাকতে পারে। তো এই চেষ্টাটা হয়তো ভবিষ্যতে আরো বাড়বে, কিন্তু আমরা যদি শুরুই না করি, যদি আমরা নিজেরাই নিজেদেরকে সম্মানিত না করি, তাহলে কে করবে? বাইরের মানুষ তো করছে না। যার জন্য শিল্প সাহিত্যের আসলে মূল বেসটা গড়েই উঠছে না, মূলত এই একটা কারণে। কারণ এটাকে আমরা বরাবরই খুব কি বলবো, মানে দামহীন বা মূল্যহীন একটা ব্যাপার ভেবে নিচ্ছি। এই মূল্যহীনের জায়গাটা যখন আসে না, তখন আসলে ওটা ওইভাবে গুরুত্ব পায়। আর কবিতা ক্যাফের কথা বলবো, যেটা কবিতা ক্যাফেটা যেটা মাসুম ভাই বললো, মানে আসলে হয় কি, কোনো একটা কিছু দাঁড় করাতে গেলে না, তার পেছনে একটা অসাধারণ ডেডিকেশন লাগে। যে ডেডিকেশনটা আমি দিয়েছি, এটা সত্যি কথা, কিন্তু আমার চারপাশে অসংখ্য শুভাকাঙ্ক্ষী ছিল। আমি আমার নিজের কথা বলবো না, আমি আজকে আমার শুভাকাঙ্ক্ষীদের কথা বলবো, যারা আমাকে সাপোর্ট দিয়েছেন, যারা আমাকে পাশে ছিলেন সব সময়, সেটা আর্থিক ভাবে হোক, ভালোবেসে হোক। যে সাপোর্টটা না পেলে আজকের কবিতা ক্যাফেটা হয়তো দাঁড়াতো না। আমি কখনোই বলবো না যে এটা আমি, হ্যাঁ, যেটা হয়েছে, প্রতিটা মানুষ প্রতিটা সময় গিয়ে ওখানে আমাকেই দেখেছে, আমাকেই পেয়েছে, এবং কারণ আসলে ওই যে বললাম না, স্বপ্নটার সাথে একাত্ম হয়ে গিয়েছিলাম। এই স্বপ্নটাকে আমার যে কোনো ভাবে বাঁচিয়ে রাখতে হবে, পূরণ করতে হবে। এবং আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে একটা কথা খুব ক্লিয়ারলি বলতে চাই, সেটা হচ্ছে এই স্বপ্নটা বাঁচিয়ে রাখতে গিয়ে আমাকে কি কি করতে হয়েছে, এটা মাসুম ভাইরা অনেকটাই জানেন। মাসুম ভাই এটার সাথে, কবিতা ক্যাফের সাথে মানসিকভাবে এতটাই জড়িত যে উনি জানেন যে এই কবিতা ক্যাফেটা সামলাতে গিয়ে কত ঝড় ঝঞ্ঝা এবং কত রকম মানে প্রতিকূলতাকে আমাকে বহন করতে হয়েছে। যে প্রতিকূলতাকে আমি বহন করেছি, এবং আমি খুব ব্লেসড। আমি এই জন্যই ব্লেসড বলবো, আমাদের দেশের মেয়েরা তো পারিবারিক ভাবে এতটা মানে কি বলবো, যেটা এতটা সহযোগিতা পায় না। হ্যাঁ, কিন্তু যে সহযোগিতাটা আমি পেয়েছি, সেটা আমার ছেলে মেয়ে বা আমার মা, আমার ফ্যামিলি, মানে অসম্ভব অসম্ভব সাপোর্টিভ। তারা ছোটবেলা থেকেই আমার প্রতি সাপোর্টিভ ছিলেন, যার জন্য এখন এই সাপোর্টটা পেয়েছি। আমি দিনের পর দিন, সকাল থেকে সন্ধ্যা, রাত 10টা 11টা 12টা অব্দি কবিতা ক্যাফেতে পড়ে আছি, আমি জলধি নিয়ে পড়ে আছি, প্রেসে পড়ে আছি। আমার বাচ্চারা কি করছে না করছে, আমার ফ্যামিলিতে কি হচ্ছে না হচ্ছে, মানে আমি আসলে কোনো কিছু খেয়ালই রাখিনি। কিন্তু দিন শেষে আমি যখন বাসায় এসেছি, তখন দেখেছি টেবিলে আমার জন্য খাবারটা ঠিকই ঢাকা দেয়া আছে, আমার জন্য সব রেডি আছে। আমি যখনই বিপদে পড়েছি, আমার বাচ্চারা পর্যন্ত তাদের টিফিনের বাঁচানো পয়সা আমাকে দিয়েছে কবিতা ক্যাফের জন্য। আজকে এই কথাটা না বলেই পারছি না যে কতটা ভালোবাসা বা কতটা ডেডিকেশন আমি শুধু না, আমার সন্তানদেরও এটার প্রতি ছিল। যার জন্য যখনই বিপদে পড়েছি, যখনই সামলাতে পারছিলাম না, যখনই কোনো প্রতিকূল পরিস্থিতি এসছে, সেটা আর্থিকভাবে হোক, যেভাবেই হোক না কেন, প্রতিটা সময় না আমি কাউকে না কাউকে পাশে পেয়েছি। এই মানুষগুলোর প্রতি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমি কৃতজ্ঞতা জানাতে চাই। এবং কাজ করতে চাইলে না আসলে কাজ করা যায়। আমাদের যে জিনিসটা দরকার হয় সাহসের। আমি যেটা মাসুম ভাই বলেছেন, মাসুম ভাইয়ের সাথে সম্পূর্ণ একমত। আমি বরাবরই সাহসী, এ ব্যাপারে কোনো ভুল নেই, সেটা মাসুম ভাইরা খুব ভালো করে জানেন। আমার আসলেই আমি খুব সাহসী হয়তো, হ্যাঁ। কারণ একটা জিনিস আমি বুঝি, যে কাজটা আমি করতে নেমেছি সেটা আমি করবই, হ্যাঁ, সেটা আমি শেষ অবধি করতে চাই।
যদি না পারি তখন অন্তত কারো ব্যর্থতার দায় না, অন্তত নিজের ব্যর্থতার দায় নিজে কাঁধে নিতে চাই যে হ্যাঁ আমি পারিনি। কিন্তু অন্যের জন্য অন্যের জন্য পারিনি, সরি, এটা যেন না হয়। জি ধন্যবাদ। আমরা আপনার কথা আরো শুনবো, আপনার কথা শুনবো, কবিতা ক্যাফের গল্প, জলধির গল্পের কথা শুনলে। আমরা একদম শেষের দিকে চলে এসেছি, তো বলে রাখছি শেষে আমরা বাসার বাড়ি একটা কবিতা আবৃত্তি দিয়ে শেষ করবো অনুষ্ঠান। তো আমরা একদম শেষের দিকে এসে আরো দু একটা কমেন্টস এর একটু দেখাতে হয়, একটু আমরা একটু কমেন্টস দেখি। আর এই কবিতা দিয়ে আমরা যে কোনো একটা সংখ্যা, মানে এত কমেন্টস চলে আসছে, আমি অনার্ড, আমার শো অনার্ড যে দুইজন মানুষকে এত কমেন্টস লেগেছে, এক একটা কমেন্টস দিয়ে এক একটা কবিতা হয়ে যায়, মানে আমার স্ক্রিন ভরে যাচ্ছে এক একটা কমেন্টস, এক একটা, এটা মানে পড়ার শেষ করা যায় না। প্রাণের মাসুম ভাই, তাকে দেখে ভালো লাগে, মানে কত কমেন্টস। ফালাক ফারজানা, দুলাল, দেখেন এই হলো আমাদের মাসুম ভাই, আর এই আমাদের নাহিদা আশরাফি, মানে দুইজনকে ডেডিকেশন, এত কমেন্টস এত মানুষ করছেন। আর আমি একটা কৃতজ্ঞতা একটু আমি এই ফাঁকে একটু করে নেই, এই ফালাক ফারজানার কথা একটু বলতে হবে যে আজকে আমার এই শোটা আমি যখন শুরু করেছিলাম 2016-17 সালে প্রথম আমি শুরু করি জীবনের গল্প, মাঝখানে বন্ধ ছিল, আবার আমি শুরু করেছি, এখন 58তম পর্ব। মাঝখানে বেশ কিছুদিন আমি এটা করি নাই, আমার ব্যক্তিগত জবের কারণ বা সময় পাইনি, বা হয়তো এই সিচুয়েশনে আমি পাচ্ছি। তো এই মানুষটা বিশেষ করে যে এই সুন্দর সুন্দর মানুষদেরকে উপহার দেওয়ার জন্য, জীবনের গল্প জানার জন্য, আমি যে মানুষটার প্রতি কৃতজ্ঞ, বিশেষ করে এই সময়ে এই কয়েকটা পর্বে আমি স্পেশালি ফালাক ফারজানাকে আমি থ্যাঙ্কস দিতে চাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই আজকে এবং আজকের ওই অতিথিদেরকে পাওয়ার পিছনের মানুষের যে গল্পটা, সেটা হলো ফালাক ফারজানা। তাকে আমি আজকে কৃতজ্ঞতা প্রকাশ করছি, অভিনন্দন জানাচ্ছি, এবং তাকেও আমি অতিথি করেছিলাম এই অনুষ্ঠানে। তো তাদের জীবন শুভকামনা থাকলো। আমরা একটু কমেন্টস, আর দু একটা কমেন্টস দেখে আমরা যাবো আর কি। একটু এরপরে দেখি শক্তি দাস চৈতি, শুনছি মাসুম ভাই এবং নাহিদা আপু ভালোবাসা রইল। অনেক অনেক কমেন্টস জমেছে। শাহাতাজ, আমি যদি ভুল না করি, মামুন, মুনমুন, সরি মুনমুন, প্রিয়জন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে আমি এরপরে মাহবুল হক, বইন ডাকা তার হিয়া দেখা লাগবে না, আর মাসুম ভাই কিন্তু আমার বন্ধু ভাই। আচ্ছা শাহাতাজ মুনমুন উনি নারায়ণগঞ্জ থাকেন। নাহিদা আপাও খুব ভালো করেছিলেন, উনি ফ্যাশন ডিজাইনার এবং আবৃত্তির সঙ্গেও আছেন আমাদের চিলকের সিনিয়র মেম্বার। বাসার ভাইকে আমাকে সহযোগিতা করার জন্য বাসার ভাইকে ধন্যবাদ। দুলাল ভাইয়ের প্রাণবন্ত উপস্থাপনা আজ ভালো লাগছে, ভালো লাগার জন্য ধন্যবাদ, কমেন্টস লেখার জন্য। নাহিদ বন্ধু মিষ্টি লাগছে, থ্যাংক ইউ। ওকে, সুন্দর। উপস্থাপককে অভিনন্দন, আমাকেও সে অভিনন্দন জানাতে ভুল করেনি। কবিতা ক্যাফে আমাদের ভালোবাসা, অবশ্যই কবিতা ক্যাফে আপনারা ওন করেছেন, আমরা সবার দাওয়াত থাকবে আর কি, সবাই কবিতা ক্যাফে ঘুরে আসবেন আর কি। আমিও দাওয়াতটা দিয়ে দিলাম আর কি, কারণ মাসুম ভাইয়ের দাওয়াত দিয়েছি, মাসুম ভাইয়ের ব্র্যান্ডিং করেছি, আমি এখন একটু কবিতা ব্র্যান্ডিং করে দিলাম আর কি। পলি পারবেন, ঠিক বলেছেন, নাহিদা আপু এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। কবিতা ক্যাফে আমাদের শিল্প বাড়ি, যা তার এক শ্রমের ফসল। অবশ্যই আমরা এর জন্য এই আয়োজনকে শুভকামনা জানাই। মাসুম ভাই প্রাণবন্ত একজন মানুষ। আরেকটা কমেন্টস আমরা দেখতে পাচ্ছি, সবচেয়ে বড় বড় কমেন্টস লিখে আজকে যিনি আমাদেরকে উপহার দিয়েছেন তিনি হচ্ছেন আব্দুল হক। 2020 থেকে দেখছি, পঠিত বলে গণ্য হলো এই কমেন্টস এর কারণে আমাদেরকে দেখা যাচ্ছে না। আচ্ছা, এই কমেন্টসটা আমরা পরে পড়ে নেব আর কি, পঠিত বলে গণ্য হলো। আচ্ছা,
তো এই ছিল অনেক কমেন্ট। দুলাল ভাই আজ আমাদের দুজন প্রিয় মানুষের প্রিয় ফুরফুরা থাকছে। হ্যাঁ হ্যাঁ দুলাল ভাইয়ের জন্য শুভকামনা রইল। সবাই হাসছে আপনাদেরকে। আসলে কি বলবো, আজকে শোটা আমি যখন শুরু করছিলাম তখন হাসিতে আমার দম ফেটে যাচ্ছে। আমি দুজনকে পেয়ে আমি শুরুর আগে মানে আমার একটু বিরক্ত লাগে অলরেডি আমার। আচ্ছা, তারপরে অনেক কমেন্ট আমি শুধু একটু দেখিয়ে যাই। আমরা কবিতা শুনে বিদায় নিব। দুলাল ভাই আচ্ছা, রবীন্দ্রনাথের মাকাল কবিতাটি মাসুম ভাইয়ের কাছে শুনতে চাই, এমন এই কমেন্টস যদি সম্ভব হয় একটু মাসুম ভাই এটা শোনাবেন একটু। চমৎকার বুবু তোমার কথা আর কি বলবো, আকাশেতে লক্ষ্য তারা চাঁদ কিন্তু একটা, তুমি তো এক পিস। মাশাআল্লাহ, কমেন্টস এটা করছে আর কি এক পিস হিসেবে। সত্যি বুবু অসাধারণ আবৃত্তি, আরেকটা আবৃত্তি করো কমেন্টস। থ্যাংক ইউ ভাই। আরো তোমাকে দেখছি ততই ভালো, তোমাকে দেখছি তাতেই ভাসলো জমি, ভাসলো গ্রহ, কে জেনেছে কবে দৃষ্টিতে এত জলের সমারোহ। আমার একটা ও আর কি জানিয়েছে। আচ্ছা আচ্ছা, জলদি সাহিত্য পত্রিকা, জলে জোছনায় জীবনের আবহন। সুন্দর উচ্চারণ। বিবাস রায় চৌধুরী, ভালো লাগছে। এরপরে কামরুল বাহার আরিফ, আবৃত্তির মায়াজালে নাহিদা আশরাফি আটকা থাকুক, সেটা আমরা চাই না, বহুমুখী প্রতিভায় উদ্ভাসিত হোক তিনি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। জহুরুল ইসলাম নাহিদা, চমৎকার আবৃত্তি। জি জি, সেটা হচ্ছে যেই দুজন একজন মানুষের কথা, প্রথমে তো মাহবুব ভাই এবং ফারজানাকে আসলে ভালোবাসা জানাচ্ছি। আর এইমাত্র যারা কমেন্টস করেন, বিভূষণ চৌধুরী আমাদের কবিতার জগতের এক অনন্য নাম। কবিতাশ্রমের মুখ্য পরিকল্পক উনি, এবং আমি নিজেও একজন আশ্রমিক কবিতাশ্রমের। কবিতাশ্রম কলকাতার একজন মানে আমাদের স্বপ্নদ্রষ্টা বলা যায়। আর কামরুল বাহার আরিফ হচ্ছে আমাদের বাংলাদেশের রাজশাহীতে কবিকুঞ্জের একজন, কবিকুঞ্জেরই একজন আর কি। আমরা সবাই আসলে কবিকুঞ্জের একজন। এরা প্রত্যেকেই সমহিমায় আসলে এতটা উজ্জ্বল এবং এতটা জলজলে যে তারা আজকে আমাদের এখানে এই আয়োজনে মন্তব্য করছেন। এটা আমাদের জন্য আসলে অনেক বেশি, আমি আশীর্বাদের মতোই মনে করছি, নিঃসন্দেহে ভালোবাসার একটা জায়গা। থ্যাংক ইউ। ধন্যবাদ। অনেক কমেন্টস আমি পেলাম এবং অনেক কমেন্টসই আমি পড়ার বাকি রইল আর কি, এবং এই শোর পরেও হয়তো অনেক কমেন্টস আসতে থাকবে এবং সেগুলো এক একটা জীবনের গল্পের কোনো একটা অংশ হয়ে থাকবে আর কি। দুলাল ভাই, জি জি, আমরা শেষ করতে দুলাল ভাই, চাচ্ছি। আমি একটা সমস্যায় পড়েছি। আমার মোবাইলে চার্জ মাত্র 3%। আমি একটি কবিতা পড়ে একটু বেরিয়ে যাই, নাহলে আমার মোবাইলটা বন্ধ হয়ে যাবে, পরে আর সুযোগ পাবো না। ছোট্ট একটা কবিতা। হ্যাঁ প্লিজ, আপনার কবিতা। হ্যাঁ, আমি যদি বন্ধ হয়ে যায় এর মানে আমার চার্জ শেষ আর কি, আমার না, মোবাইলের চার্জ শেষ। তা আমি নাহিদা আশরাফের একটি কবিতা পড়ছি। তুমি বৈশাখ আমার, তুমি আমার চেনা পথে অচিন গায়ের বাঁক, তুমি আমার রং বাহারি পহেলা বৈশাখ, তুমি আমার চৈতি হাওয়া দুরন্ত মাস্তুল, তুমি আমার পলাশ এবং কৃষ্ণচূড়া ফুল, তুমি আমার কাল বৈশাখ ঘূর্ণিঝড়ের ধুলো, তুমি আমার নরম কোমল শুভ্র শিমুল তুলো, তুমি আমার মেলার বাঁশি, তুমি প্লাবন জল, তুমি আমার কাজল কালো প্রিয় মেঘের দল, তুমি ভাঙো হৃদয় আবার যত্নে গড়াও তারে, তোমার নিয়ম অনিয়মেই বাঁধতে কি কেউ পারে, তুমি হঠাৎ ঝড়ঝঞ্ঝা, তুমি মায়াময়, তোমার দিকে তাকালে তাই
বসে দেখা হয়। ধন্যবাদ। ধন্যবাদ। আমি চমৎকার চমৎকার। বাশার ভাইকে হয়তো বিদায় দিতে হতে পারে, মোবাইলের চার্জ শেষ হোক, কিন্তু বাশার ভাই আমাদের জন্য চার্জ হিসাবে থাকুক, কারণ বাশার ভাই থাকলেই আমাদের থাকবে, আমাদের তরুণদের মুখে হাসি থাকবে। এই আমাদের চার্জার হিসেবে বা আমাদের চার্জ হিসেবে বাশার ভাইকে আমাদের মাঝে অনেক দিন পেতে চাই, শতায়ু হোক। আর বাশার ভাই, জীবনের গল্প থেকে আপনাকে বিদায় জানাচ্ছি। জীবনের গল্পের কমেন্টস হিসেবে আপনার মন্তব্য জানতে চাই সংক্ষেপে, যদি একটু জীবনের গল্পে এসে খুব ভালো লাগলো। বিশেষ করে আমরা তো কবিতা পড়ি, মানে কমেন্টস গুলো পড়া হয় না, কিন্তু এই দর্শক শ্রোতাদের সাথে যে এই আমাদের যোগাযোগটা হলো, এটি একটি বিশাল আনন্দের বিষয়। এবং আপনি যে উদ্যোগটা নিয়েছেন গতানুগতিকের বাইরে এসে আমাদের ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে জানতে চেয়েছেন, খুব বেশি গোপন গুলা জানতে চাননি, সেটাও সেজন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু যতটুকু বলা যায় সেগুলো বলেছি, এক ধরনের তৃপ্তি পেয়েছি, নতুন অনেক তথ্য দেওয়ার চেষ্টা করেছি, এবং শ্রোতারা যেভাবে আমাদের সঙ্গে ছিলেন সকল শ্রোতাবৃন্দকে আমি অশেষ ধন্যবাদ জানাই। এবং আমাদের এখানে পরিচয় করিয়ে দিয়ে দুলাল ভাই যে উদ্যোগটি নিয়েছেন তাকেও অশেষ কৃতজ্ঞতা। যে কোনো সময় আমি চলে যাব, আপনাদের সবার টাটা, বাই বাই, দেখা হবে আবার কোনো একদিন। ওকে, আপনাকে অগ্রিম বিদায় জানিয়ে রাখলাম, অগ্রিম ঈদ মুবারকের সাথে, ঈদ মুবারক এবং অগ্রিম বিদায় আর কি। আপনি থাকুন, আমরা জি 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 যে আমরা থাকুন আপনি। আমরা একটু নাহিদ আশরাফি আপনার কাছে, আমরা যেহেতু একদম শেষের দিকে, আপনার একটা কবিতা শুনে শেষ করব। জীবনের গল্প সম্পর্কে আপনি আমাদের নতুন অতিথি হিসেবে আপনার অনেক কমেন্টস পেয়েছেন, সবকিছু মিলে আমরা শেষ করতে যাচ্ছি, আমাদের সময়ের কম। আপনি স্পেশালি সন্তানদের কথা বলছিলেন, যে তাদের কথা আমি একটু স্পেশালি শুনতে চাচ্ছিলাম, যে তারা কিভাবে আপনাকে আগলে ধরে রাখছে, কিভাবে আপনার কবিতা ক্যাফে জলদিকে তারা এই টিফিনের কথাও বলেছেন, আপনি তাদের কথা বলেন, সন্তানদের উদ্দেশ্যে কি বলতে চান আজকের লাইভে? না, শ্রোতাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমি প্রতিটা পাঠ শুরু হয় ঘর থেকে। আসলে আমাদের জীবনে একটা জিনিস সবসময় মাথায় রাখা উচিত। আমি আমার সন্তানদের শুধু এই একটা জিনিসই শিক্ষা দিয়েছি, সেটা হচ্ছে জীবনে প্রত্যেকটা পা তোমাকে ফেলতে হবে তোমার মতন করে, কিন্তু পা ফেলতে গিয়ে দেখবে যে সেখানে একটা পিঁপড়েও যেন আহত না হয়। এই জিনিসটা চেষ্টা করবে, হয়তো তুমি সবসময় পারবে না, কিন্তু এই চেষ্টাটা জারি রাখবে। আমার দুটি সন্তান, এবং আমার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে ইন্টারন্যাশনাল রিলেশনশিপে, আর ছেলে ক্লাস 10-এ পড়ছে। ক্লাস 10-এর পড়ুয়া ছেলে আমার ইতিমধ্যে সে C+ কমপ্লিট করে ফেলেছে। এবং মজার কথা হচ্ছে, আমার কবিতা ক্যাফের জন্য ওয়েবসাইট তৈরি করা, জলধির জন্য ওয়েবসাইট তৈরি করা, বা টেকনিক্যাল যত সাপোর্ট দেওয়া সব আমি তার কাছ থেকে পাচ্ছি। যে কোনো কিছু ট্রান্সলেট করার জন্য সাপোর্ট পাচ্ছি আমার মেয়ের কাছ থেকে, বা যে কোনো কিছুর জন্য প্রয়োজন হলে ওর মানে আমার সমস্ত কাজে আমি আসলে ওদেরকে সাপোর্ট দেবো, ওরাই আমাকে প্রতিনিয়ত সাপোর্ট দিয়ে যাচ্ছে। এই একটা বিষয়ে ভালো লাগার কাজ করে। আর যেটা হচ্ছে, আমার পরিবার থেকে আমাদের দুটো ভাই বোন, আমরা কখনো আমাদেরকে প্রেশার দেওয়া হয়নি, বলা হয়নি যে তোমাকে ডাক্তার হতে হবে বা ইঞ্জিনিয়ার হতে হবে, বা তোমাকে। আমার বাবা খুব করে চাইতেন একটু মনে মনে, যেহেতু আমার বাবা ইঞ্জিনিয়ার ছিলেন, উনি খুব করে চাইতেন যে অন্তত একটা সন্তান ওরা ইঞ্জিনিয়ার হোক বা এরকম কিছু একটা। কিন্তু আমরা আসলে কেউ ওই পথে যাইনি। হ্যাঁ, আমি ইংরেজি সাহিত্যে পড়াশোনা করেছি। আমার ছোট ভাইটা ও হচ্ছে পলিমার কেমিস্ট্রিতে, একেবারে ভিন্ন একটা সাবজেক্ট, পলিমার কেমিস্ট্রিতে পড়াশোনা করেছে, এবং এখন রয়্যাল মেলবোর্ন ইউনিভার্সিটিতে আছে অস্ট্রেলিয়াতে। তো যেটা হয়েছে, সবসময় আমাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে যে তোমাদের ভালো লাগাটা আগে কাজ করে, এমন কাজ করো। তো আমরা সেই কাজটাই করেছি, এবং সাহিত্যের প্রতি আমার এই ভালোবাসাটা মানে মানে আমার পরিবার থেকে যে সাপোর্টটা এই সাহিত্যের প্রতি ভালোবাসার ক্ষেত্রে, মানে এটা নিঃসন্দেহে আমি সব শুরুতে বলেছি ব্লেসড, আমি এখনো বলছি। এবং সেই সাথে যে জিনিসটা, যে আমার বন্ধুদের সাপোর্ট, আমার পারিপার্শ্বিক যারা আছেন তারা প্রত্যেকেই মানে যথেষ্ট সাপোর্টিভ আমি বলবো। আমি একটা কবিতা পড়ছি, আমার কিছুক্ষণ আগে আমার এক বন্ধু একটা কবিতার অনুরোধ করেছিল, তোমাকে ভেবেছি। আমি সেই কবিতাটা দিয়ে শেষ করতে চাইছি।
এটা হচ্ছে আমার এবারের বাইলিঙ্গুয়াল বই, যেটা টেনেটস অফ স্যাডনেস বা বিরহ সূত্র থেকে আমার এই কবিতাটা। তোমাকে চেয়েছি, তোমাকে ভেবেছি, তাতেই নীরব নদী, জল উপকূল, কে জেনেছে কবে, ভাবনাতে এত অবাক হুলস্থুল। তোমাকে দেখেছি, তোমাকে দেখেছি, তাতেই ভাসল জমি, ভাসল দ্রোহ, কে জেনেছে কবে, দৃষ্টিতে এত জলের সমারোহ। তোমাকে বলেছি, তাতেই যুদ্ধ রায়ট সর্বগামী, কে জেনেছে কবে, কথার প্রলয় ধর্মের চেয়ে দামি। তোমাকে ছুঁয়েছি, তোমাকে ছুঁয়েছি, তাতেই পূর্ল ঘর, পূর্ল দেবালয়, কে জেনেছে কবে, স্পর্শে এত আগুন জুড়ে রয়। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। শেষের লাইনটা হৃদয়কে স্পর্শ করার মতো। স্পর্শে আমি যদি আবার উচ্চারণ করেন শব্দটা, আমার খুব ভালো লেগেছে। স্পর্শে আগুন জড়িয়ে রয়। তোমাকে ছুঁয়েছি, তাতেই পূর্ল ঘর, পূর্ল দেবালয়, কে জেনেছে কবে, স্পর্শে এত আগুন জুড়ে রয়। আচ্ছা, ঠিক আছে, আমরা এই উচ্চারণের মাধ্যমেই শেষ করতে চাচ্ছি। আমরা জনাব বাশারকে আগেই বিদায় দিয়েছি। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ, আপনি আমার শোতে আজকে এসেছেন। আর ধন্যবাদ স্পেশালি ফালাক ফারজানাকে, যার মাধ্যমে আজকে আপনাকে আমি পেয়েছি। তো আপনি আমার এই শোতে আমরা চেষ্টা করেছি যে আপনাদের জীবনের কিছুটা গল্প হয়তো তুলে ধরতে পেরেছি, যার মাধ্যমে নতুনরা, নতুন মানুষরা নতুন করে বাঁচার একটা স্বপ্ন দেখবে। সবার জীবনে গল্প লুকিয়ে আছে, সবার জীবনের ভালো গল্পগুলো আমাদের জীবনের পথ চলার পাথে হিসেবে কাজ করুক, এই কামনা করছি। এইচ.এম. দুলাল লাইভ জীবনের গল্প সম্পর্কে আপনার মন্তব্য জানতে চাই। অনেক ধন্যবাদ দুলাল ভাই। যেটা হচ্ছে আমি আগেও বলেছি, এখনো বলছি, সেটা হচ্ছে সব সময় তো আসলে কবিতা পাঠ বা পত্রিকা নিয়ে কথা, মানে আড্ডা দেওয়া হয় না তেমন করে। আজকে আড্ডা দিতে পারছি, এটা খুব ভালো লাগছে। এবং ভালো লাগছে মাসুম আজিজুল বাশার ভাইকে পেয়েছি, যিনি আসলে আমি বলবো যে আমার সাহিত্যের সহযোদ্ধা একজন উনি। এবং আপনার মাধ্যমে দর্শক যারা ছিলেন তাদের সবার প্রতি আমার ভালোবাসা এবং আমার শ্রদ্ধা জানাচ্ছি, জ্ঞাপন করছি। আপনারা শুনেছেন, এটা আমাদের জন্য আনন্দের এবং অনেক অনেক ভালোবাসার। এবং আপনার অনুষ্ঠানে আসতে পেরে আমারও ভালো লেগেছে, আপনার প্রাণবন্ত সঞ্চালনা ভালো লেগেছে। সবকিছু মিলিয়ে আসলে আজকে একটা চমৎকার আবহ ছিল, যার জন্য পুরো বিষয়টা আমরা খুব আন্তরিকভাবে কাটিয়ে দিয়েছি সময়টা। এটাই আপনার এই অনুষ্ঠানের বহুল প্রচার এবং সাফল্য কামনা করছি, এবং এই চাইছি যে অনুষ্ঠানটা আরো দীর্ঘ থেকে দীর্ঘতর হোক এবং আরো অনেক অনেক মানুষ যুক্ত হোক। আর ভালোবাসা ফালাক ফারজানা এবং আমার ভাইটার জন্য স্পেশালি, ও কারণ আসলে ওদেরকে আমি অসম্ভব ভালোবাসি এবং ওদেরকে আমি আসলে নিজের ভাই বোনের মতো করেই দেখি। সবার জন্য, আসলে সবার জন্য ভালোবাসা এবং শুভকামনা। শুভকামনা আপনার জন্য। আপনার প্রতিটা আয়োজন ভালো থাকুক, প্রতিটা আয়োজনের পেছনের যে সকল মানুষ রয়েছে তারা ভালো থাকুক। কবিতা ক্যাফে, জলদি এবং আপনার কবিতা এবং আপনার সন্তানেরা যারা টিফিনের টাকা একত্র করে আপনার বিপদে আপনার পাশে দাঁড়িয়েছে, সেই সন্তানদের রত্নাকর মা আপনি। আপনার সন্তানরা বাংলাদেশের আপনার মতো তারা দৃষ্টান্ত হয়ে বেঁচে থাকুক, এই আশাবাদ ব্যক্ত করে আজকে আমি এখানে আজকের অনুষ্ঠান শেষ করতে চাই। ভালো থাকবেন সবাই। আর সর্বশেষ আজকে যারা এই জীবনের গল্প দেখলো তাদেরকেও বলবো যে আমি উচ্ছ্বাসিত এবং আনন্দিত এই জন্য যে এতটা সময় এই শোটা হয়তো আমি করি না, আরো আগেই বের হয়ে যায়, কিন্তু আজকে যে কমেন্টস এবং আজকে যে মানুষের যে এঙ্গেজমেন্ট, স্বতঃস্ফূর্ত মানুষের যে এই যে অংশগ্রহণ, এটা আমার অনেক দিন মনে থাকবে। আর প্রিয় মানুষদেরকে বলবো যে প্রিয় মানুষদেরকে জীবনের গল্পে যদি দেখতে চান অবশ্যই আমি তাদেরকে সাজেস্ট করার জন্য অনুরোধ করবো। ফালাক ফারজানা আপুকে আবারও ধন্যবাদ বলবো যে এরকম আরো যে সকল মানুষরা রয়েছে আমার এই শোতে আপনারা দিবেন। সে হতে পারে দম্পতি, হতে পারে বন্ধু, হতে পারে পেশাজীবী, যেই হোক না কেন, সবার মানুষের জীবনে গল্প লুকিয়ে থাকে।
আর আমি আগেও বারবার বলি যে সোনার বাংলাদেশ গড়তে হলে সোনার মানুষদের জীবনের গল্পগুলো আমাদের জানতে হবে। পরবর্তী নতুন গল্প দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। নাহিদ আশরাফি, আপনি ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। শুভরাত্রি।